এই ক্লাসে আমরা ক্লাস 11-এর সেমিস্টার ট্যুর আরও একটা সুন্দর কবিতা পড়ব। কবিতাটা হচ্ছে স্টিল আই রাইজ, লিখেছেন মায়া অ্যাঞ্জেলো। তো প্রত্যেক দিনের মতো এই কবিতাটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে এবং শেষ পর্যন্ত দেখবে। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে বলতে পারো, বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার সঙ্গে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তো আবারও সেই একই কথা বলবো, যদি মন দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা করো, কোথাও কোনো ধরনের কিন্তু হেল্প তোমাদের দরকার হবে না। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। হ্যাঁ, তো কবিতার নাম অলরেডি তোমাদেরকে আমি বলে দিয়েছি, স্টিল আই রাইজ, লিখেছেন মায়া অ্যাঞ্জেলো। তো যেভাবে আমরা প্রত্যেক দিন ক্লাস করি সেইভাবে আজকেও ক্লাসটা করব। তো আজকের এই কবিতা শুরু করার আগে সেম কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি বা হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু আমরা জানবো। তো তার আগে ছোট্ট করে তোমাদেরকে বিষয়বস্তুটা বলে দেওয়া আমার দরকার। সেটা হচ্ছে কি, দেখো এই যে কবিতাটা, এই কবিতাটা ভেরি ইম্পর্ট্যান্ট এবং সবাইকেই কিন্তু একদম ইম্পর্টেন্স দিয়ে অ্যাটেনশনের সঙ্গে শোনা উচিত। তার কারণ কি, দেখো সেই সময়কার যে ব্যাকগ্রাউন্ড, যখন কবিতাটা লেখা হয়েছিল বা পাবলিশ করা হয়েছিল 1978 খ্রিস্টাব্দে, তার মানে কি তখন ছিল কিন্তু 20th সেঞ্চুরি। তো 20th সেঞ্চুরিতে ইউনাইটেড স্টেটসে সেই সময়কার সামাজিক পরিস্থিতি কেমন ছিল সেই বিষয়টা জানলে তোমাদের পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সেই সময় কি করা হতো, যে হোয়াইট পিপল এবং ব্ল্যাক পিপলদের মধ্যে একটা ডিসক্রিমিনেশন ছিল, একটা ভেদাভেদ ছিল। যে হোয়াইট পিপলরা ব্ল্যাক পিপলদেরকে কিন্তু মানুষ হিসাবে মান্যতা দিত না, গণ্য করতো না, তাদেরকে কিন্তু স্লেভ হিসাবে, চাকর হিসাবে এবং একটা নগণ্য জাতি, একটা হীন জাতি, একটা ছোট জাতি হিসাবে তাদেরকে কিন্তু ট্রিট করতো এবং সেই নজরে কিন্তু তাদেরকে দেখতো। তো বুঝতেই পারছো সেই সময়কার ব্ল্যাক পিপলরা কতটা অপারেশনের মধ্যে দিয়ে, অত্যাচারের মধ্যে দিয়ে কিন্তু তাদের জীবনগুলো অতিবাহিত করেছিল। এবং এই যে মায়া অ্যাঞ্জেলো, সেই মায়া অ্যাঞ্জেলো তার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে, তো তার যে এই যে ব্ল্যাক পিপলদের যে বংশ, সেই বংশ পরম্পরায় মানুষজনরা যে অত্যাচারের মধ্যে দিয়ে কাটিয়েছে এসেছে, সেখান থেকে তিনি উঠে এসেছেন এবং তিনি ব্যক্তিগত লাইফে কিন্তু, ব্যক্তিগত জীবনে সেই বিষয়টা কিন্তু উপলব্ধিও করেছেন, আর অভিজ্ঞতা হয়েছে। তো সেখান থেকে কিন্তু তিনি উঠে এসেছেন। বলছে, তিনি এই কবিতার মধ্যে বলেছেন যে আমার পূর্বপুরুষদের দেওয়া যে সত্তা, যে আইডেন্টিটি, যে পরিচয়, তাতে আমি গর্ব অনুভব করি, তার উপর আমার সমস্ত আস্থা আছে, বিশ্বাস আছে। এবং সেই দিক থেকে তাকালে আমি দেখতে পাই যে এর মধ্যে ব্ল্যাক হওয়াতে, ব্ল্যাক মানুষ, ব্ল্যাক পিপল, একটা ব্ল্যাক ওম্যান হওয়াতে আমার কিন্তু কোনো অসম্মানের কিছু নেই। আমি এর মধ্যে কোনো অসম্মান খুঁজে পাই না, আমি বরঞ্চ গর্ব অনুভব করি। আমার মধ্যে এই ব্ল্যাক আইডেন্টিটিটা নিয়ে আমার কিন্তু একটা নিজের কনফিডেন্স আছে। এই যে সেলফ কনফিডেন্স, নিজের যে একটা মেন্টাল স্ট্রেংথ এবং একটা হোপ, জেগে ওঠার হোপ, এতদিন ধরে যে অত্যাচারিত হওয়ার যে ইতিহাস, সেই ইতিহাসকে পেছনে ফেলে দিয়ে নতুন করে জেগে ওঠার একটা মনোবল, একটা আশা এবং তার যে একটা ক্ষমতা, ঠিক আছে, সেই বিষয়টা কিন্তু আমরা এখানে তুলে ধরতে দেখেছি। এবং কতটা কষ্টের মধ্যে দিয়ে তিনি এই কাজটা করেছেন সেটাও কিন্তু তুলে ধরেছেন। মানে তখনকার দিনে কিন্তু এতটা ইজি ছিল না। একটা কালো মানুষ নিজের পরিচয় নিয়ে গর্ব করবে, নিজের শরীর নিয়ে অহংকার করবে, নিজের যে ফিজিক্যাল আইডেন্টিটি, নিজের যে শরীর, সেই বিষয়টা নিয়ে তার মধ্যে যে নিজের প্রতি একটা ভ্যালু আছে, ঠিক আছে। তো এটা কিন্তু অতটা সোজা ছিল না এবং সে তখনকার দিনে সাদা মানুষরা এই বিষয়টা ঠিকভাবে দেখতো না, যে একটা কালো মানুষ তার নিজের পরিচয় নিয়ে এতটা অহংকার বোধ করছে, এতটা সেলফ কনফিডেন্স, তার এই বিষয়টাকে ভালোভাবে দেখতো না, ঠিক আছে। তো এই সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি উঠে এসেছেন এবং তিনি এটাও বলেছেন যে আমাকে আর দমিয়ে রাখা সম্ভব নয়, আমি হচ্ছে আনস্টপেবল, আনব্রেকেবল, ইরিপ্রেসেবল, ইনডমিটেবল। আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না, কেউ চেপে রাখতে পারবে না, কেউ দমন করতে পারবে না, কেউ শাসন করতে পারবে না। আমার মধ্যে সেই স্লেভারি, মানে দাসত্বের যে বোধটা, যে সেন্সটা, যে ইনফিরিয়রিটি, মানে তোমাদের থেকে আমি যে ইনফিরিয়র, ছোট, এই বিষয়টা দিয়ে আমাকে কিন্তু আর হীনমন্যতায় ভোগাতে পারবে না, বা আমার মধ্যে কোনো লজ্জাবোধ কিন্তু আর থাকবে না বা নেই। ক্লিয়ার? আমি একদম উঠে এসেছি, আমি জেগে উঠেছি এবং আমাকে কেউ, এই যে নতুন একটা সকাল হয়েছে, নতুন একটা বোধ আমার মধ্যে এসছে, নতুন একটা চেতনা এসছে যে আমি তোমাদেরই মতনই একটা মানুষ, তোমাদের ইকুয়াল, ঠিক আছে। তো এটা থেকে কিন্তু আমাকে আর কেউ থামিয়ে রাখতে বা আটকে রাখতে পারবে না। তো এই পুরো বিষয়টা কিন্তু কবিতার মধ্যে আমরা খুঁজে পাবো। তো টুকটুক করে আস্তে আস্তে করে কয়েকটা স্লাইডের মধ্যে দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা জানবো, তারপরে সরাসরি টেক্সটে চলে যাব। তারপর ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি তোমাদেরকে বললাম, যে ফিগার অফ স্পিচ, কোন ফিগার অফ স্পিচ কিন্তু এখানেও আমরা ইউজ করেছি, প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্সের সাথে কিন্তু দেখতে হবে, এবং সেটা আমরা কবিতা শেষে এবং কবিতা পড়তে পড়তেও আমি তোমাদেরকে বলে দেবো, তাহলে বিষয়টা তোমাদের কিন্তু অনেকটা সুবিধের হবে, ঠিক আছে, তো বেনিফিশিয়াল হবে। চলো ফার্স্ট কি বলছে দেখে নি, স্টিল আই রাইজ। তো এখানে যেটা বলছে যে দ্য পোয়েম কবিতা স্টিল আই রাইজ সেন্টার্স অন মায়া অ্যাঞ্জেলোস পার্সোনাল হিস্ট্রি, যে বললাম ব্যক্তিগত যে ইতিহাস, সেই ব্যক্তিগত ইতিহাসের ওপরে তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, তার ওপরে বেস করে কিন্তু এই কবিতাটা লেখা হয়েছে বা তিনি লিখেছেন। এবং সেটা কিসের ইতিহাস বলছে, দ্য স্ট্রাগলস অফ আফ্রিকান আমেরিকানস, তো অ্যান্ড দ্য সোশ্যাল ক্লাইমেট অফ দ্য 20th সেঞ্চুরি ইউনাইটেড স্টেটস, বলছে ইউনাইটেড স্টেটসে সেই সময়কার আফ্রিকান আমেরিকানরা, সাধারণত তারা কালো মানুষ ছিলেন, তো তাদের যে ইতিহাস, তাদের যে স্ট্রাগল, লড়াই সমাজের বুকে, সেই লড়াইটা কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন। এবার পরে কি বলছে যে স্টিল আই রাইজ ওয়াজ রিটেন অ্যান্ড ফার্স্ট পাবলিশড ইন 1978, 1978 খ্রিস্টাব্দে তিনি এটাকে পাবলিশ করেছিলেন অ্যাজ এ পার্ট অফ হার পোয়েট্রি কালেকশন টাইটেল, তার একটা পোয়েট্রি কালেকশন ছিল, সেই কালেকশনটার নাম হচ্ছে অ্যান্ড স্টিল আই রাইজ। তো কবিতার নাম আর কালেকশনের নাম, সংগ্রহের নাম একই, শুধু আগে একটা অ্যান্ড রয়েছে। এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, কবে পাবলিশ হয়েছিল এবং কোন কালেকশানে তিনি কিন্তু এটাকে পাবলিশ করেছিলেন। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের বিষয়টা গেল। এবার আমরা নেক্সট স্লাইডে কি বলছে দেখে নেব। হ্যাঁ, বলছে পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, তো ব্যক্তিগত যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা চেক করবো। বলছে মায়া অ্যাঞ্জেলো ওয়াজ আ রেনাউন্ড আফ্রিকান আমেরিকান পোয়েট, কবি ছিলেন একজন বিখ্যাত, ঠিক আছে, এবং তিনি অন্যদিকে মেমোরিজ ছিলেন, মানে কি স্মৃতি কথা তিনি লিখতেন, সেদিক থেকেও বিখ্যাত, অ্যান্ড সিভিল রাইট অ্যাক্টিভিস্ট। তখন সিভিল রাইট অ্যাক্টিভিস্ট মানে কি, মানুষের, সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকার নিয়ে কিন্তু তিনি কাজবাজ করতেন, তো সেই দিক থেকে তাকে সিভিল রাইট অ্যাক্টিভিস্টও আমরা বলে থাকি। ক্লিয়ার? তো তার পরিচয় এটা। বলছে শি ফেসড রেসিয়াল ডিসক্রিমিনেশন, তো যে বিষয়টা নিয়ে আর কি এখানে আমাদের তিনি ফুটিয়ে তুলেছেন, ওই যে সেই বিষয়টা আবার বলছে যে জাতিগত যে ভেদাভেদ, সেক্সুয়াল অ্যাবিউজ, তো সেক্সুয়াল দিক থেকে, যৌনগত দিক থেকে যে অপব্যবহার, বাজে ব্যবহার মহিলাদের সঙ্গে করা হতো, সেই বিষয়টাও কিন্তু তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। পভার্টি, দারিদ্রতা, ডিউরিং হার লাইফ, তার জীবনে কতটা দারিদ্রতার মধ্যে দিয়ে জীবন কেটেছে, ঠিক আছে, সেটাও তিনি কিন্তু সেটার মুখোমুখি তিনি হয়েছেন, এবং তার বহিঃপ্রকাশ কিন্তু কবিতার মধ্যে দিয়ে আমরা পাই। উইচ ডিপলি শেপড হার ওয়ার্ল্ড ভিউ অ্যান্ড রাইটিং, তাহলে এই যে প্রতিকূলতা, যে প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি তার জীবনটাকে অতিবাহিত করেছেন, তারই একটা তার প্রভাব কিন্তু পৃথিবীকে দেখার যে দৃষ্টিভঙ্গি, তার সেই দৃষ্টিভঙ্গির মধ্যে ছাপ পড়েছে এবং তার লেখার মধ্যেও ছাপ পড়েছে। ক্লিয়ার? অ্যাঞ্জেলো ওয়াজ অ্যাক্টিভ ইন দ্য সিভিল রাইটস মুভমেন্ট, যে বললাম সিভিল রাইট মুভমেন্টে তিনি অ্যাক্টিভ ভূমিকা পালন করেছেন, ওয়ার্কিং উইথ লিডার্স লাইক মার্টিন লুথার কিং জুনিয়র অ্যান্ড ম্যালকম এক্স, তো এরকম বিখ্যাত নেতৃত্বের সঙ্গে তিনি কিন্তু কাজ করেছেন। বলছে হার ওয়ার্কস অফেন ফোকাসেস অন ব্ল্যাক আইডেন্টিটি, তার বেশিরভাগ কাজগুলো কিন্তু কালো মানুষজনদের যে আইডেন্টিটি, পরিচয়, তার উপরে বেস করে গড়ে উঠেছে। ওম্যানহুড, নারীত্ব, ফ্রিডম, স্বাধীনতা অ্যান্ড রেজিলিয়েন্স মানে কি প্রাণোচ্ছলতা, মানে লাইভলিনেস, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই জিনিসটা তোমরা পাবে, ঠিক আছে, মানে কালো মানুষদের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটাকে সমাজের বুকে তুলে ধরতে হবে, এবং আমি যে কোনো অংশে কম নই অন্য মানুষজনদের থেকে, সমাজে যে আমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং ইকুয়াল ভূমিকা আছে সাদা মানুষজনদের মতোই, সেই বিষয়টা, তার যে প্রাণোচ্ছলতা, এই বিষয়টাকে কিন্তু আর দমিয়ে রাখতে পারেনি সমাজ। তো সেই তার যে রেজিলিয়েন্স, ঠিক আছে, তার যে স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, এই বিষয়টাকে কিন্তু ভালোভাবে তিনি ফুটিয়ে তুলেছেন কবিতার মধ্যে দিয়ে। ওকে, তো নেক্সট কি বলছে, সোশ্যাল অ্যান্ড কালচারাল কনটেক্সট কি বলছে দেখো। বলছে দ্য পোয়েম ওয়াজ রিটেন ডিউরিং আ টাইম, কবিতাটাকে লেখা হয়েছে এমন একটা সময় অফ পোস্ট সিভিল রাইট স্ট্রাগল 1970s আমেরিকা। তো 1970-এর দশকে যে এই যে সিভিল যে রাইটগুলো, সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকার নিয়ে যে লড়াইটা হয়েছিল, তার পরপর কবিতাটা পাবলিশ করা হয়েছিল। তো 78-এ বুঝতে পারছো, 70-এর দশকে স্ট্রাগল হয়েছিল, 78-এ কবিতাটা পাবলিশ করেছে। ওয়েন আফ্রিকান আমেরিকানস কন্টিনিউ টু ফাইট ফর ইকুয়ালিটি ইন দ্য ফেস অফ অনগোয়িং রেসিজম অ্যান্ড ইনইকুয়ালিটি, ওই যে বললাম সমস্ত মানুষ যারা কালো মানুষ, তারা কিন্তু এই যে জাতিভেদ এবং যে অসমতার লড়াই চলছিল, তার মধ্যে দিয়ে কালো মানুষরা নিজেদের পরিচয়কে তুলে ধরতে চেয়েছিল, নিজেরা যে অন্যদের সমান, এই বিষয়টা তুলে ধরতে চেয়েছিল, সেই সময় কিন্তু কবিতাটা লেখা হয়েছে এবং তার প্রতিফলন আমরা কবিতার মধ্যে পাই। বলছে কি ইট অলসো কোইনসাইডেড উইথ রাইজ অফ ব্ল্যাক প্রাইড মুভমেন্ট, যে বললাম কালো মানুষজনদের যে অহংকার, গর্ব, সেই যে একটা মুভমেন্ট, লড়াই, ঠিক আছে, সেই লড়াইটাও কিন্তু তুলে ধরেছে। অ্যান্ড ব্ল্যাক ফেমিনিজম, যে কালো নারীত্ব, কালো নারীদেরও যে সমান ভূমিকা, তারা যে ভেরি বিউটিফুল একটা কালো নারী হতে পারে, সেই বিষয়টাও কিন্তু তুলে ধরেছেন। উইচ এমফাসাইজড এম্পাওয়ারমেন্ট অ্যান্ড সেলফ ওর্থ, যে কালো নারীদেরও কিন্তু একটা
মূল্যবোধ তাদের মধ্যে গড়ে উঠেছিল, তার ছাপ আমরা পাবো। নেক্সট লাইনে কি বলছে, পোয়েটিক পারপাস, স্টিল আই রাইজ সার্ভস অ্যাজ আ ডিক্লারেশন অফ স্ট্রেংথ অ্যান্ড সেলফ অ্যাসার্শন ফর দোজ হু হ্যাভ বিন অপ্রেসড। বলছে এই কবিতাটা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের মুখের কথা, সেই সমস্ত ব্যক্তিদের শক্তির কথা, শক্তির ঘোষণা বা বক্তব্য, যে সমস্ত মানুষরা বা যে সমস্ত নারীরা, কালো নারীরা, ব্ল্যাক ওম্যানরা সেই সময় কিন্তু অপ্রেসড, অত্যাচারিত ছিল বা অত্যাচারিত হয়েছে। অ্যাঞ্জেলো রোট ইট টু ইন্সপায়ার কারেজ ইন দ্য মার্জিনালাইজ, যারা সমাজ থেকে বিচ্যুত, সমাজ থেকে অবহেলিত, ঠিক আছে, যাদেরকে একঘরে করে দেওয়া হয়েছে, সেই সমস্ত মানুষজনদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, তাদের মধ্যে সাহস যোগানোর জন্য কিন্তু কবিতাটা তিনি লিখেছেন। স্পেশালি ব্ল্যাক ওমেন, বিশেষ করে কালো মহিলাদের, এনকারেজিং দেম, তাদেরকে তিনি উৎসাহ দিয়েছেন টু রাইজ অ্যাবাভ হেড, যে মানুষ তোমাদেরকে ঘৃণা করবে, ছোট করবে, নিচে দাবিয়ে রাখার চেষ্টা করবে, তা সত্ত্বেও তোমাদেরকে এই সমস্ত ঘৃণা, তার তুচ্ছ, তাচ্ছিল্যতা, এর ওপরে তোমাদেরকে উঠতে হবে। ডিসক্রিমিনেশন, ভেদাভেদ অ্যান্ড হিস্টোরিক্যাল ট্রমা, যে ইতিহাসে যে তোমাদেরকে একটা আতঙ্কের মধ্যে, একটা লজ্জার মধ্যে, একটা হীনমন্যতার মধ্যে আটকে রাখা হয়েছিল, সেগুলো থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে, নারীদেরকে তিনি উদ্দেশ্য করে বলেছেন কবিতার মধ্যে দিয়ে। ওকে, নেক্সট কী বলছে দেখো, ইট ইজ বোথ পার্সোনাল অ্যান্ড ইউনিভার্সাল। এটা অবশ্যই দুদিক থেকেই, এটা ব্যক্তিগত, কারণ তিনি ব্যক্তিগতভাবে এই ট্রমার মধ্যে দিয়ে, এই সোশ্যাল কন্ডিশনের মধ্যে দিয়ে তিনি গেছেন, এই সমস্ত সাফারিংসগুলো তিনি কিন্তু নিজে এক্সপিরিয়েন্স করেছেন, তাই সেই দিক থেকে ব্যক্তিগত, এটা পার্সোনাল, এবং ইউনিভার্সাল মানে চিরন্তন সমস্ত মানুষ, যারা কালো মানুষ তারা কিন্তু, বা কালো ওমেন বিশেষ করে, তারা কিন্তু গিয়েছে, সেই দিক থেকে ইউনিভার্সাল বলেছেন। এবং তাদের এই ইতিহাসটা রুটেড ইন, আচ্ছা হ্যাঁ, এই বিষয়টা রুটেড ইন অ্যাঞ্জেলোস ওন এক্সপিরিয়েন্স বাট স্পিকিং টু আ লার্জার হিউম্যান স্ট্রাগল ফর ডিগনিটি। বলছে এই সমস্ত বিষয়গুলোর মধ্যে দিয়ে তো অ্যাঞ্জেলো নিজে গেছেনই, নিজে এক্সপিরিয়েন্স করেছেন, কিন্তু সমস্ত যে কালো মানুষজনদের যে একটা ডিগনিটি, মর্যাদার লড়াই, সেটাও কিন্তু ফুটিয়ে তুলেছে এই কবিতার মধ্যে দিয়ে, ফুটিয়ে তোলা হয়েছে। ওকে, নেক্সট কি বলছে, এসেন্স, মর্মার্থ বা সারার্থ অফ দ্য পোয়েম, কবিতার। বলছে ইন এসেন্স, সার মর্মের দিক থেকে বলতে গেলে দ্য পোয়েম ইজ আ লিটারারি অ্যানথেম, এটা একটা অ্যানথেম, একটা স্তোত্র অফ হোপ, আশার, প্রাইড অ্যান্ড আনব্রেকেবল স্পিরিট। বলছে কালো নারীদের, কালো মানুষজনদের যে একটা আশা, যে গর্ব, নিজের যে অস্তিত্বের, নিজের যে আইডেন্টিটি, পরিচয়ের, যে পরিচয়কে নিয়ে যে গর্ব, যে আশা, যে আনব্রেকেবল, তাদের যে যে ভাঙা যায় না এরকম যে মেজাজ, এরকম যে একটা স্পিরিট, মনোবল, সেই বিষয়টাকে কিন্তু সেলিব্রেট করা হয়েছে কবিতার মধ্যে দিয়ে, যে বিষয়গুলো বর্ন আউট, জেগে উঠেছে অফ দ্য পোয়েটস ওন লাইফ, নিজের জীবনের মধ্যে দিয়ে কবি কিন্তু ফুটিয়ে তুলেছেন অ্যান্ড বা উপলব্ধি করেছেন। অ্যান্ড দ্য কালেকটিভ হিস্ট্রি অফ আফ্রিকান আমেরিকান, বা আমরা একত্রিতভাবে, সমষ্টিগতভাবে দেখতে পাই যে আফ্রিকান আমেরিকানসদের প্রত্যেকের জীবনে কিন্তু এই স্ট্রাগলটা ছিল, সেই বিষয়টা তিনি তুলে ধরেছেন। এবার সরাসরি আমরা কিন্তু পুরো বিষয়টা জেনে গেলাম, এটা আমাদের জানা দরকার ছিল, অবশ্যই জানতে হবে, নাহলে কিন্তু পুরো বিষয়টা আমাদের কাছে একটা ক্লিয়ার ভিউ আমাদের সামনে আসবে না। এবার সরাসরি আমরা কিন্তু টেক্সটে চলে যাব, কি বলছে আমরা দেখে নেব। বলছে ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। এবার কিন্তু অ্যাঞ্জেলো সুন্দর করে লিখছে, প্রত্যেকটা লাইন খুব মনোযোগ দিয়ে দেখবে কি বলতে চেয়েছে। বলছে ইউ মে রাইট, তুমি সম্ভবত পারো লিখতে আমাকে, ডাউন ইন হিস্ট্রি, মানে ইতিহাসে হয়তো তুমি আমাকে লিখেছো। কিভাবে লিখেছো? উইথ ইয়োর বিটার, তিক্ত, টুইস্টেড লাইস, মানে একদম তিক্ততার সাথে, একদম দুমড়ে মুচড়ে আমাকে লিখেছো, এবং সেটা কিভাবে? মিথ্যে কথা দিয়ে আমাকে ছোট করে রেখেছো, আমাকে হীন করে রেখেছো, আমাকে এমনভাবে রেখেছো যেন আমার লজ্জা বোধ হয়, নিজের পরিচয়ের প্রতি লজ্জা বোধ হয়, আমাকে দাসত্বে আবদ্ধ করে রেখেছো, যেন আমি নিজেকে সবসময় একটা স্লেভ হিসাবে দেখি। তো এইভাবে মিথ্যে কথা দিয়ে বুঝিয়ে শুনিয়ে আমাকে রেখেছো, এবং আমাকে এমনভাবে ইনফ্লুয়েন্স করেছো তোমরা সাধারণ মানুষরা বা সমাজ, যে যেন আমরা হচ্ছে একটা অপমান কর জিনিস, ঠিক আছে। আমাদের কিন্তু সমান অধিকারের কোনো যোগ্যতা আমাদের নেই, সমান অধিকার পাওয়ার কোনো অধিকার আমাদের নেই, আমরা হলাম ছোট মানুষ, আমাদের শুধুমাত্র চাকর হওয়ার, অত্যাচারিত হওয়ার, নিচু হওয়ার কিন্তু আমাদের যোগ্যতা আছে। তো এই বিষয়টা হচ্ছে এমনভাবে ইতিহাসে তোমরা লিখেছো যাতে মানুষ কিন্তু উঠে দাঁড়াতে না পারে। তাই বলতে চেয়েছে এখানে কবি যে ইউ মে রাইট, তুমি হয়তো লিখতে পারো আমাকে, আমার ইতিহাসটাকে, যে তেতো একদম দুমড়ে মুচড়ে মিথ্যে কথা দিয়ে আমাকে ঢেকে রাখতে পারো, বা তোমরা লিখেছো। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, বলছে ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট,
বলছে তুমি ট্রড মানে হচ্ছে পদদলিত করা, বলছে তুমি পারো, সম্ভবত তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যে আমাকে তুমি পায়ের নিচে একদম দুমড়ে মুচকে একদম মাটির সে নোংরা ধুলো তার সঙ্গে তুমি মিশিয়ে দিতে পারো, ঠিক আছে, বুঝতে পেরেছো? বাট কিন্তু স্টিল তা সত্ত্বেও তুমি আমার ওপরে এত অত্যাচার করবে, এত দমিয়ে রাখবে, আমাকে হীন করবে, আমার মধ্যে লজ্জাবোধ ঝোঁকাবে, ছোট করবে, অপমান করবে, তা সত্ত্বেও লাইক ডাস্ট, ধুলোর মতো আই উইল রাইজ, আমি কিন্তু ধুলো যেমন কি একটু হাওয়া পেলে আমার উপরে জেগে ওঠে, ঠিক সেই রকম আমাকে কিন্তু স্টপ করতে পারবে না। আই এম আনস্টপেবল, আই এম ইরিপ্রেসেবল, ইনডমিটেবল, আমাকে দমন করে রাখতে পারবে না, থামিয়ে রাখতে পারবে না, আমি কিন্তু জেগে উঠবই উঠবো। আমার মনের মধ্যে এখানে বলতে হচ্ছে যে ধুলো, দেখো এখানে ভালো করে ফলো করবে, এখানে কিন্তু একটা ফিগার অফ স্পিচ, ভেরি ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, ডাস্ট। ডাস্ট মানে কি? ধুলো। তো ধুলোর সঙ্গে কিন্তু কবি মায়া অ্যাঞ্জেলো নিজেকে তুলনা করেছে এবং নিজের মধ্যে যে রেজিলিয়েন্স, RESILIENC, রেজিলিয়েন্স মানে কি? লাইভলিনেস, ঠিক আছে, সে নিজের মধ্যে যে প্রাণোচ্ছলতা, নিজের যে স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, হোপ, সেলফ কনফিডেন্স, এই সমস্ত কিছু তুমি কিন্তু বাবা দমিয়ে রাখতে পারবে না। আমাকে অপমান করবে, পায়ের তলায় মিশে দেবে, ধুলোয় মিশিয়ে দেবে, তা সত্ত্বেও আমার মধ্যে যে হোপ, যে আশা, নিজের পরিচয় নিয়ে যে গর্ব, নিজেকে নিয়ে যে অহংকার, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আবার জেগে উঠবো। বাবা তুমি আমাকে থামিয়ে রাখতে পারবে না, ঠিক আছে। ফার্স্ট আমরা 4 লাইনের মধ্যে পেয়ে গেলাম এই বিষয়টা। এবার নেক্সট চলে যাব, কি বলছে দেখো, বলছে ডাজ মাই স্যাসিনেস, হ্যাঁ স্যাসিনেস আপসেট ইউ। এখানে স্যাসিনেস মানে বলতে চেয়েছে বোল্ড যে কনফিডেন্স, স্যাসিনেস বলতে আত্মবিশ্বাস, এবং শুধু কনফিডেন্স নয়, এটা একটা বোল্ড, একটা ঔদ্ধত্যপূর্ণ একটা কনফিডেন্স। মানে ভালো করে বুঝে রাখো, একটা মানুষকে, একটা সমাজকে, একটা কালো জাতিকে সমাজ এতদিন ধরে অত্যাচার করে আসছে, কিন্তু সেই অত্যাচারের মধ্যে দিয়ে যেন কালো মানুষরা এখন আর সেই অত্যাচারের মধ্যে থাকতে চাইছে না, তাদের মধ্যে একটা নবজাগরণ ঘটেছে, একটা নতুন ডে ব্রেক হয়েছে, তারা নতুন আশা দেখেছে, তারা নিজেদের মধ্যে একটা এনলাইটমেন্ট হয়েছে, বোধের এনলাইটমেন্ট, বুঝতে পেরেছো? তারা নিজেদেরকে জাগিয়ে তুলতে চাইছে যে আমরা অন্যদের থেকে কোনো অংশে কম নেই, আমাদের মধ্যে শক্তি আছে, আমাদের মধ্যে কবিতা লেখার ক্ষমতা আছে, সমস্ত কাজ করার ইকুয়াল ক্ষমতা আছে, তাহলে আমরা কেন শুধুমাত্র আমাদের গায়ের রঙের জন্য অন্যদের থেকে পৃথক হয়ে থাকবো, অত্যাচারিত হয়ে থাকবো, একদম হীনমন্যতার মধ্যে থাকবো এবং দাস হয়ে পড়ে থাকবো? আমরা আর এই সমস্ত কিছু করব না। তাই তাদের মধ্যে একটা আশার বোধ জাগছে, এনলাইটমেন্টের একটা বোধ জাগছে, জেগে ওঠার একটা বোধ জাগছে, এবং সেই জিনিসটা যেন সাদা মানুষরা গ্রহণ করতে পারছে না, তারা যেন বিপর্যস্ত, তারা যেন ডিস্টার্বড হচ্ছে তাদের এই আত্মবিশ্বাস থেকে। তাই বলছে ডাজ মাই স্যাসিনেস, আমার যে কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, এই বিষয়টা কি তোমাকে আপসেট করছে, তোমাকে কি বিপর্যস্ত করছে, মর্মাহত করছে, তোমার মধ্যে হিংসে আসছে, তাই তো? তোমার একটু আতে ঘা লাগছে, তোমার একটু কষ্ট হচ্ছে, কারণ তুমি এতদিন ধরে আমাকে চেয়ে এসছো যে আমি যাতে সাপ্রেসড হয়ে থাকি, দমিত হয়ে থাকি, এবং সারা জীবন ধরে তোমরা এই রকমটাই চাও যে আমরা কালো মানুষরা, কালো নারীরা, কালো মহিলারা যেন সবসময় নিচু হয়ে থাকি, চাকর হয়ে থাকি, আমরা যেন জেগে উঠতে না পারি। তাই বলছে এবার আমাদের মধ্যে যে বোধের সঞ্চার হয়েছে, এই বিষয়টা যেন তুমি সহ্য করতে পারছো না, তোমার কষ্ট হচ্ছে। হোয়াই আর ইউ বিসেট, বিসেট মানে পরিবৃত হওয়া, পরিব্যাপ্ত হওয়া বলতে পারি। তাহলে বলছে হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, গ্লুম মানে হতাশা, বিষাদ। তাহলে বিষাদে পরিপূর্ণ কেন হচ্ছে তুমি? এই বিষয়টা দেখে, এই বিষয়টা জানতে পেরে যে আমাদের মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠছে, আত্মবিশ্বাসের গর্জন তুমি শুনতে পাচ্ছ, ঠিক আছে? আমাদের মধ্যে যে মেন্টাল স্ট্রেংথ, যে দমে না থাকার, জেগে ওঠার যে শক্তি, এই শক্তি দেখে তুমি যেন হতাশাগ্রস্ত হয়ে পড়েছো, পরিবৃত্ত হয়ে গেছো হতাশায়, ঠিক আছে? হতাশায় যেন হতাশা তোমাকে ঢেকে ফেলেছে, তুমি ভয় পাচ্ছ। বলছে বিকজ, কারণ কি? এবার নিজের কারণটা বলে দিচ্ছে লেখক, কবি বলছে কি, বিকজ আই ওয়াক, আমি হাঁটছি, লাইক আই হ্যাভ গট অয়েল ওয়েলস। বলছে আমি হাঁটছি যেন এমনভাবে হাঁটছি, আমার মধ্যে সেই ভাবটা এসছে যেন আমার নিজের মধ্যে আমি একটা অয়েল ওয়েলস মানে তেলের যেন একটা ওয়েল কুয়ো যেন খনন করেছি, বা আমার নিজের মধ্যে যেন একটা তেল, দেখো তেল, অয়েল একটা ভেরি ভ্যালুয়েবল জিনিস, বুঝতে পারছো তো? তাই নিজের মধ্যে যে কনফিডেন্সটা আছে, যে আত্মবিশ্বাস, যে হোপ, যে মনোবল, যে পাওয়ারটা আছে জেগে ওঠা, সেই পাওয়ারটাকে কিন্তু এখানে একটা অয়েল ওয়েলের সঙ্গে তুলনা করছে। এটা কিন্তু মেটাফোর, এবং অন্যদিকে এটাকে আমরা বলতে পারি যে এটা একটা হাইপারবোল, মানে একটু বাড়িয়ে চাড়িয়ে বলা, কোনো কিছুকে একটু বাড়িয়ে চাড়িয়ে বলা, ক্লিয়ার? তো সেটাই বলতে চেয়েছে যে আমার মধ্যে অয়েল ওয়েলস আছে, তেলের কুয়ো রয়েছে, প্রচুর তেলের কুয়ো রয়েছে, বুঝতে পেরেছো? এবং এই তেলের কুয়োটা কিসের? কনফিডেন্সের, মেন্টাল স্ট্রেংথের, পাওয়ার,
ঠিক আছে, যে সেলফ কনফিডেন্স, সেলফ বিলিফ, তার কুয়োর কথা বলা হয়েছে। এবং যে বিষয়টা পাম্পিং, যার থেকে আমি তেল তুলছি একভাবে, ইন মাই লিভিং রুম, এবং সেই তেলের পাম্পটা কিন্তু বেশি দূরে নেই, আমার লিভিং রুমেই রয়েছে, আমার কাছেই রয়েছে। মানে যে জিনিসটা কিন্তু এতদিন মানুষ বা কালো মানুষরা কিন্তু সহ্য করতে পারেনি বা ভাবতেও পারেনি, তাদের মধ্যে এই আশাটা, এই বোধটা, এই চেতনাটা জাগিয়ে তোলার, আত্মবিশ্বাসের চেতনা জাগিয়ে তোলার। তাহলে এখন কবি বলছেন যে আমার খুব কাছেই রয়েছে আত্মবিশ্বাস, আমি পেয়ে গেছি, আমি জেগে উঠবো, তুমি আমাকে ঠেকিয়ে রাখতে পারবে না, আমার মধ্যে অয়েল ওয়েলস রয়েছে, আত্মবিশ্বাসের কুয়ো রয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু ফিগার অফ স্পিচ আমাদের মেটাফর এবং হাইপারবোল। হাইপারবোল মানে কোনো কিছুকে বাড়িয়ে চাড়িয়ে বলা। ক্লিয়ার? তাহলে অয়েল ওয়েলস মানে কিন্তু এখানে কনফিডেন্সকে বলেছে, সেলফ ওর্থ, সেলফ বিলিফকে বলা হয়েছে। ক্লিয়ার? এবার চলে যাবো আমরা নেক্সট স্লাইডে। হ্যাঁ, এবার কি বলছে দেখো, এবার বলছে যে জাস্ট লাইক মুনস, বলছে ঠিক চাঁদের মতো, অ্যান্ড লাইক সানস, সূর্যের মতো। ঠিক আছে, এখানে মুন এবং সানকে তুলে ধরেছে, এটা একটা সিমিলি বলেছে যে নিজের মধ্যে যে আত্মবিশ্বাস, নিজের যে রেজিলিয়েন্স, সেই একই রকম। এখানে নিজেকেও বলতে পারে বা নিজের মধ্যে যে আমরা বলতে পারি সেলফ বিলিফ, BELIEF, সেলফ বিলিফ, বা আমরা বলতে পারি রেজিলিয়েন্স মানে লাইভলিনেস। ঠিক আছে, LIVELINESS, লাইভলিনেস। তো নিজের যে প্রাণোচ্ছলতা, যে জেগে ওঠার যে আশা, যে বিশ্বাস নিজের প্রতি, সেই বিষয়টাকে কিন্তু এখানে সূর্যের সঙ্গে তুলনা করেছে। এবং কিভাবে করেছে দেখো, আমরা পড়লেই কিন্তু সুন্দর করে বুঝতে পারবো। ক্লিয়ার? তো এখানে কি বলছে ভালো করে খেয়াল করো, বলছে জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, ঠিক চাঁদ এবং সূর্যের মতো, উইথ দ্য সার্টেনটি অফ টাইডস, এবং আর কিসের সঙ্গে তুলনা করছে? টাইড মানে জলস্রোত। ঠিক আছে, বলছে যখন ভাটা আসে, ভাটার সময় কি হয়, জল তো কমে যায়, তাই তো? আবার যখন জোয়ান আসে তখন কি হয়, জোয়ারের সময় কিন্তু আবার আমরা স্রোত দেখতে পারি। তাই বলছে টাইডকে কিন্তু আটকে রাখা যায় না, স্রোতকে, সূর্যকে আটকে রাখা যায়? সূর্যকে কি তুমি থামিয়ে রাখতে পারবে? এই সূর্য তুই উঠিস না, সূর্য ঠিক পরের দিন সকালবেলা আবার উঠবে। চাঁদ মনে করো দিন হলো, চাঁদকে আমরা দেখতে পারলাম না, তাই বলে কি চাঁদকে আমরা আটকে রাখতে পারবো? চাঁদের যখন সময় হবে আবার কিন্তু রাত্রিবেলা চাঁদ নিজের সময়ে কিন্তু ঠিক উদিত হবে আকাশে। ক্লিয়ার? তাই বলছে চাঁদের মতো, সূর্যের মতো এবং স্রোতের মতো। যে স্রোত, সেই স্রোত যতটা নিশ্চিত যে সে উঠবেই উঠবে, জেগে উঠবেই, ঠিক সেই রকমভাবে কিন্তু আরও একটা এখানে কিন্তু সিমিলি ইউজ করেছে। লাইক আছে মানে সিমিলি, বলছে জাস্ট লাইক হোপস, ঠিক যেমনটা মানুষের মধ্যে কিন্তু আশা জাগে, প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখবে কিছু না কিছু আশা কিন্তু আমরা দেখতে পাই, সেটা যে কোনো ক্ষেত্রে হোক। যে বড় হওয়ার, জীবনে দাঁড়ানোর, যে আমি সুস্থ হব তার আশা, আমার জীবনে ভালো কিছু হোক, ঠিক আছে, আমি ভালো কিছু পাবো, সমস্ত মানুষের মধ্যে কিছু না কিছু দিক থেকে তার মধ্যে আশা থাকে এবং সেই আশাটাকে কিন্তু দমিয়ে রাখা যায় না, আশা জেগে উঠবেই যে কোনো মুহূর্তে, যে কোনো ক্ষেত্রে জীবনের। তা বলছে জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই, ঠিক যেমনটা মানুষের আশা কিন্তু উঁচুতে জেগে ওঠে, ঠিক যেমনটা জলস্রোত কিন্তু জেগে ওঠে, জলস্রোতকে থামিয়ে রাখা যায় না, ঢেউকে থামিয়ে রাখা যায় না। ঠিক আছে, ঠিক সেই রকম আমরা বলতে পারি যে চাঁদকে এবং সূর্যকে যেমন থামিয়ে রাখা যায় না, ঠিক সেই রকমভাবেই কিন্তু আমাকে তোমরা দমিয়ে রাখতে পারবে না, দাবিয়ে রাখতে পারবে না, সাপ্রেস করতে পারবে না, পায়ের নিচে রেখে দিতে পারবে না। আমার আত্মবিশ্বাস, আমার লাইভলিনেস, আমার রেজিলিয়েন্স, আমার সেলফ বিলিফ নিয়ে কিন্তু আমি আবার জেগে উঠবই উঠবো। বলছে স্টিল আই উইল রাইজ, আমি জেগে উঠবই উঠবো। ক্লিয়ার? মানে তোমরা যতই আমাকে চেষ্টা করবে দমিয়ে রাখার, থামিয়ে রাখার, পারবে না, আমি জেগে উঠবই। ঠিক আছে, যতই তোমরা আমাকে অপমান করো, হীনমন্যতায় ভোগানোর চেষ্টা করো, ছোট করো, ঠিক আছে, তো আমি কিন্তু জেগে উঠবই। আমার মধ্যে সেই স্পিরিট পেয়ে গেছি, আমি দেখেছি, আমার মধ্যে আশা দেখেছি, কোনো অংশে আমি কম নই, আমি কিন্তু আমার আত্মবিশ্বাস নিয়ে জেগে উঠবই উঠবো। তাহলে এখানে আমরা কোন ফিগার অফ স্পিচ পেলাম? সিমিলি, যে মুনের সঙ্গে, সানের সঙ্গে, টাইডের সঙ্গে এবং হোপের সঙ্গে নিজেকে তুলনা করেছেন কবি এখানে, নিজেকে, বা আমরা বলতে পারি নিজের যে সেলফ বিলিভ, যে রেজিলিয়েন্স, যে লাইভলিনেস, এই বিষয়গুলোকে কিন্তু তুলনা করেছে, সেলফ কনফিডেন্স বলতে পারি, এগুলোকে তুলনা করা হয়েছে। ওকে, এবার নেক্সট কি বলছে দেখে নাও। নেক্সট বলছে ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তুমি কি চাওনি? দেখো ডিড ইউজ করেছে মানে কিন্তু পাস্ট টেন্স, কবি কিন্তু অতীতের হিস্ট্রির কথা এখানে বলে দিচ্ছে। বলছে তুমি কি আমাকে চাওনি? তুমি চেয়েছিলে এতদিন ধরে, আমাকের মধ্যে দিয়ে কিন্তু পুরো সমাজটাকে, ব্ল্যাক সমাজটাকে কিন্তু কবি বলতে চেয়েছে যে তুমি এতদিন ধরে চেয়েছো আমাকে দাবিয়ে রাখতে, আমাকে দাবিয়ে রেখেছো, দমিত করে রেখেছো, অপ্রেসড করেছো, অত্যাচার করেছো, আমাকে ঘৃণার বশবর্তী করেছো, তোমার ঘৃণার আন্ডারে আমি ছিলাম এতদিন ধরে।
বোর্ড হেড, তুমি এখনও চাইছো যে আমি মাথা নিচু করে থাকি, অ্যান্ড লোয়ার্ড আইজ, এবং চোখ নিচু করে থাকে। ঠিক যেমনটা একটা মানুষের মধ্যে যখন লজ্জা বোধ আসে, হীনমন্যতার বোধ আসে, অন্যের থেকে আমি ছোট, সেই ছোট হওয়ার বোধ, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে যারা চাকর হয়, স্লেভ হয়, দাস হয়, সেই দাসত্বের বোধ মানুষের মধ্যে যখন আসে, তখন মানুষ কিন্তু অন্যর থেকে নিজেকে ছোট অনুভব করে। সেই সময় মানুষ সামনের মানুষটার সামনে কিন্তু নিচু হয়ে থাকে, মাথা নিচু করে থাকে, চোখ নিচু করে থাকে, এবং শোল্ডার্স, কাঁধগুলোকে ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, যে তুমি চাও যে আমি আমার শোল্ডার, আমার কাঁধটাকে ঠিক যেমন টিয়ার ড্রপস মানে চোখের জল যেমন নিচের দিকে পড়ে, চোখের জল তো উপরের দিকে পড়ে না, তো নর্মালি চোখের জল নিচের দিকে পড়ে, ঠিক সেই রকম যেন আমি আমার কাঁধ, আমার মাথা এবং চোখ সব যেন তোমার কাছে আমি নিচু করে রাখতে চাই, তোমার সামনে আমি বশ হয়ে থাকতে চাই, বশবর্তী হয়ে থাকতে চাই। তুমি এটা চাও, তুমি এটা চেয়েছো এবং এখনও চাইছো। এবং আমি কেমন হয়ে থাকি তুমি চাও, যে উইকেন্ড, দুর্বল হয়ে, বাই মাই সোলফুল ক্রাইস, মানে আমার যে গভীর কান্না, আমার অন্তর ফেটে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে জ্বালা যন্ত্রণায়, সেই কান্নায় যেন আমি তোমার কাছে বশ হয়ে থাকি, সেই বিষয়টা তুমি চাও, এতদিন ধরে চেয়ে এসেছো অতীতে এবং এখনও চাইছো, এবং এই বিষয়টা যেন সারা জীবন সাস্টেন করুক, সারা জীবন একই রকম থাকুক, এই বিষয়টা তোমরা চাও আমাদের কালো মানুষদের কাছ থেকে। ক্লিয়ার? এটাই কিন্তু এখান থেকে বলতে চেয়েছেন। এবং এইগুলো সত্ত্বেও দেখো, এই যে এখানে একটা ফিগার অফ স্পিচ আছে, এটাকে আমরা বলতে পারি যে রেটোরিক্যাল কোয়েশ্চেন, মানে একটা কবিতার মধ্যে কবি বিভিন্ন প্রশ্ন করবে এবং সেই প্রশ্নের উত্তর নর্মালি she or he does not want an answer of the question বা answer to the question, ঠিক আছে, যে সেই প্রশ্নের কিন্তু আনসার কবি চান না, নিজের মনের তিনি নিজেই প্রশ্ন করছেন এবং নিজেই কিন্তু উত্তর দিয়ে দিচ্ছেন প্রশ্নের মধ্যে দিয়ে। ক্লিয়ার? মানে তিনি কারোর কাছ থেকে আনসার চান না। তো এইরকম প্রশ্ন কবিতার মধ্যে আসলে সেটাকে আমরা বলতে পারি রেটোরিক্যাল কোয়েশ্চেন। ক্লিয়ার? এটাও কিন্তু একটা ফিগার অফ স্পিচ। অলরাইট, নেক্সট কি বলছে দেখে নাও, বলছে ডাজ মাই হটিনেস। তো এখানে হটিনেস মানে কিন্তু অহংকার বলছে, অহংকার বলছে। ডাজ মাই হট মানে আমার মধ্যে এখানে একটা প্রাইড, হটিনেস মানে এখানে প্রাইডের কথা বলছে, যে গর্ব। অফেন্ড ইউ বলছে আমার মধ্যে এখন যে গর্ব এসছে নিজেকে নিয়ে, নিজের যে মূল্যবোধকে নিয়ে, যে নিজেকে আমি ভ্যালু দিচ্ছি, আমার মধ্যে যে আত্মবিশ্বাস এসছে, সেলফ কনফিডেন্স, সেলফ বিলিভ, সেলফ এস্টিম যে বোধ, সেই বোধটা আমার মধ্যে এসছে নিজেকে নিয়ে, সেই বোধটা তোমাকে অফেন্ড করছে বাবু, তুমি এখন কষ্ট পাচ্ছ, এই বিষয়টা তোমাকে ক্ষুব্ধ করছে, তোমাকে পীড়া দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, তুমি সহ্য করতে পারছো না, তুমি এতদিন আমাকে দমিয়ে রেখেছো। এটা কখনো কারো সহ্য হয়? তোমরা পাঠকরা নিজেরাই মনে করো যে একটা মানুষ আর একটা মানুষকে সারা জীবন পায়ের তলায় করে রেখে এসছে, সেই মানুষটা যদি এখন উঠে দাঁড়ায়, নিজের সম্মান চায়, যে দাবিয়ে রেখেছে এতদিন, তার থেকে কোনো অংশে কম নই, আমি তোমারই মতন শক্তিশালী, আমি তোমারই মতন উপযুক্ত, আমার মধ্যে সমস্ত ক্ষমতা আছে, যে ক্ষমতাগুলো তোমার মধ্যে আছে, তাহলে যে ব্যক্তিটা, যে অপ্রেসার, যে দমন করে রেখেছে, দমনকারী, সে কিন্তু এই কনফিডেন্সটা কিন্তু সহ্য করতে পারবে না। তাই বলছে ডাজ মাই হটিনেস, এই যে আমার গর্ব, অহংকার, এই বিষয়টা তোমাকে অফেন্ড করে, তাই তো? এটা তো আবার প্রশ্ন করেছে, রেটোরিক্যাল কোয়েশ্চেন, তোমাকে ক্ষুব্ধ করছে, তোমাকে ডিস্টার্ব করছে, তোমাকে বিরক্ত করছে, তুমি শান্তি পাচ্ছ না। বলছে ডোন্ট ইউ টেক ইট অফুলি হার্ড, মানে এই বিষয়টা কি তোমার কাছে একটা বিরাট কষ্টকর বিষয় নয়, যে মানুষটা এতদিন ধরে অত্যাচারিত ছিল, আমার আন্ডারে ছিল, আমার দখলে ছিল, আমি যাকে দমিয়ে রেখেছিলাম, সে এখন মুখ তুলছে, কথা বলছে, আমার সমান হওয়ার চেষ্টা করছে, একটা কনফিডেন্স দেখাচ্ছে, নিজের গুরুত্ব তুলে ধরছে সমাজের বুকে, এটা কিন্তু বিশাল কষ্টকর একটা জিনিস, এটা কি নয়? সেটা বলতে চেয়েছে কবি। বলছে বিকজ, এবার নিজে উত্তর দিচ্ছে, কারণ আই লাফ লাইক, আমি হাসছি কারণ তোমার সামনে আমি হাসছি, তোমার মুখের সামনে আমি হাসছি। আই হ্যাভ গট গোল্ড মাইন্স, যেন আমি যে সোনার খনি পেয়েছি, মানুষের মধ্যে যেন সোনার খনি, যে ওয়েলথ, এখানে ওয়েলথ, তো মানুষ যখন একটা বিশাল ওয়েলথ, সম্পদ খুঁজে পান, সোনার খনি খুঁজে পান, তখন সেই মানুষের মধ্যে যে হাসি, যে অহংকার, যে একটা খুশি থাকে, সেই খুশিটা কিন্তু আমি উপলব্ধি করছি। এখানে গোল্ড মাইন্স মানে কিন্তু বলতে চেয়েছে নিজের মধ্যে যে ভ্যালু, VALU, যে মূল্যবোধ, নিজের আইডেন্টিটির প্রতি, নিজের অস্তিত্বের প্রতি যে মূল্যবোধ, যে কনফিডেন্স, যে ভ্যালু, সেই ভ্যালুটাকে কিন্তু এখানে গোল্ড মাইনের সঙ্গে তুলনা করেছে। এটা কিন্তু মেটাফার, লাইক ছাড়া। তাহলে এখানে গোল্ড মাইন্স কাকে বলেছে? কবি নিজেকে বা নিজের প্রতি যে মূল্যবোধ, সেই মূল্যবোধকে কিন্তু গোল্ড মাইনের সঙ্গে তুলনা করেছেন। ক্লিয়ার? তাই বলছে যেটাকে আমি খুঁড়ছি ইন মাই ওন ব্যাকইয়ার্ড, আমার নিজের বাড়ির পেছনের দিকে, মানে আমার নিজের মধ্যে বলেছে এটা, মানে ফ্রম উইদিন, মানে আমার নিজের মধ্যেই যেন আমি একটা গোল্ড মাইন, সোনার খনি খুঁজে পেয়েছি, এবং সেই সোনার খনিটা কি? একটা কনফিডেন্স,
CONFIDENC, কনফিডেন্স, মেন্টাল স্ট্রেংথ, জেগে ওঠার যে একটা হোপ, আশা, এই সমস্ত কিছুর যেন একটা সোনার খনি পেয়েছি। বুঝতে পেরেছ? আমাকে আর কিন্তু দমিয়ে রাখা সম্ভব নয়। ইন মাই ওন ব্যাকইয়ার্ড মানে উইদিন মাই সেলফ। বুঝতে পারছো? নিজের মধ্যে। তাই এখানে যেটা বলতে চেয়েছে, এই যে আত্মবিশ্বাস, এটা কিন্তু যে অন্যদের সহ্য হচ্ছে না, যে সমস্ত মানুষজনদেরকে আমরা এতদিন ধরে দমিয়ে রেখেছি, অত্যাচার করে এসেছি, শাসন করে এসেছি, সেই সমস্ত মানুষজন এখন ইকুয়াল রাইট চাইছে, আমাদের সমান হয়ে উঠেছে, আমাদের মুখের সামনে এসে উঠে দাঁড়াচ্ছে। এই বিষয়টা কিন্তু সহ্য হচ্ছে না যারা এতদিন ধরে অপ্রেস করে এসছে, অত্যাচার করে এসছে। তাই কবি বলতে চেয়েছে যে তোমাদের এখন খারাপ লাগছে, তাই তো? তোমরা এখন বিষাদগ্রস্ত। বুঝতে পেরেছো? নেক্সট স্লাইডে কি বলছে দেখো, বলছে ইউ মে শুট মি, তুমি আমাকে গুলি করতে পারো, উইথ ইয়োর ওয়ার্ডস মানে শব্দ, তুমি তোমার শব্দ দিয়ে, তুমি তোমার লেখার মধ্য দিয়ে, তুমি তোমার কথার মধ্য দিয়ে আমাকে গুলি করতে পারো। এখানে দেখো একটা বিরাট ফিগার অফ স্পিচ ইউজ করেছে এখানে, যে শুট করছে। শুট মানে কি? গুলি, তাই তো? শুট মানে বলতে চাই যে আমরা কী দিয়ে শুট করি? গুলি দিয়ে, বন্দুক দিয়ে। তাহলে ওয়ার্ডসকে বন্দুক দিয়ে, এই করলে একটা উইপনের সঙ্গে, শব্দকে কিন্তু একটা যন্ত্রের সঙ্গে তুলনা করেছে বুলেট। তো আমরা বুলেট দিয়ে, বন্দুক দিয়ে আমরা শ্যুট করি, অ্যাকচুয়ালি বুলেট। তো এখানে কিন্তু বুলেটের সঙ্গে শব্দের আঘাত যেন বুলেটের মতো। তাই বলছে তুমি তোমার শব্দ দিয়ে, কথা দিয়ে কিন্তু আমাকে বুলেটের মতো আঘাত করতে পারো। ইউ মে কাট মি, তুমি আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলতে পারো, উইথ ইয়োর আইজ, মানে তোমার যে লুক, সেই তোমার লুক দিয়ে কিন্তু তুমি আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলতে পারো। তাহলে এখানে ভালো করে খেয়াল করো, এই আইস দিয়ে কাটছে, তাহলে কাটা আমরা কী দিয়ে করি? শর্ট দিয়ে, নাইফ দিয়ে, ছুরি দিয়ে। তাহলে এখানে কিন্তু আইসকে একটা উইপনের সঙ্গে তুলনা করা হয়েছে, মানে শর্ট বলতে পারি বা নাইফ বলতে পারি, তরবারি বা ছুরির সঙ্গে। ঠিক আছে? যে উইপন দিয়ে আমরা কাটা, যে কোনো জিনিস কাটতে ব্যবহার করি। তাহলে এটাও কিন্তু ফিগার অফ স্পিচ, এখানে কিন্তু লাইক বা অ্যাজ নেই। তাই বলছে তুমি তোমার চোখ দিয়ে আমাকে কেটে ফেলতে পারো, তুমি তোমার শব্দ দিয়ে, শব্দের সাহায্যে আমাকে গুলি করে মেরে ফেলতে পারো। ইউ মে কিল মি, তুমি আমাকে হত্যা করতে পারো, উইথ ইয়োর হেটফুলনেস, তুমি তোমার ঘৃণা দিয়ে আমাকে মেরে ফেলতে পারো। তাহলে এখানে ঘৃণাকেও কিন্তু আমরা মারি নিশ্চয়ই কাউকে কোনো অস্ত্র দিয়ে, তাই তো? যন্ত্র দিয়ে, অস্ত্র দিয়ে। তাহলে এখানে হেটফুলনেসকেও কিন্তু একটা উইপনের সঙ্গে তুলনা করা হয়েছে, WEAPON, ওয়েপন, সবগুলো যেন ওয়েপন, অস্ত্র। ঠিক আছে? তো ওয়ার্ডস, আইজ, হেটফুলনেস, এটা কিন্তু মেটাফর ওয়েপেনের। ক্লিয়ার? তো এই বিষয়টা, তাহলে তুমি ঘৃণা দিয়ে, তোমার চোখ দিয়ে, তোমার শব্দ দিয়ে আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ। হ্যাঁ, এখানে বলতে চেয়েছে লাইক এয়ার। তাহলে দেখো এখানেও কিন্তু লাইক রয়েছে, তার মানে এটা হচ্ছে সিমিলি। তাহলে এয়ার মানে কি? বাতাসকে কেউ আটকে রাখতে পারে? আনস্টপেবল, ইরিপ্রেসেবল, ইনডমিটেবল, যাকে থামিয়ে রাখা যায় না, তাই তো? বাতাস কিন্তু নিজের ইচ্ছে মতো ওপরে উঠবেই উঠবে, চারিদিকে নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়াবে, বাতাসকে থামিয়ে রাখতে পারবো না। তাই বলছে এত কিছু, এত অত্যাচার, শব্দ দিয়ে, চোখ দিয়ে, ঘৃণা দিয়ে তুমি করতে পারো, আমাকে মারতে পারো, কিন্তু তা সত্ত্বেও আমার নিজের মধ্যের যে কনফিডেন্স, সেলফ কনফিডেন্স, আমার মধ্যের যে লাইভলিনেস, সেটাকে কিন্তু, বা লাইভলিনেস বা রেজিলিয়েন্স, প্রাণোচ্ছলতা, ঠিক আছে, এই জিনিসটাকে তুমি কিন্তু আর বাবা মারতে পারবে না। আমি জেগে উঠবো। ঠিক আছে? আমাকে কেউ আর দমিয়ে রাখতে পারবে না। সুন্দর। নেক্সট চলে যাবে। এবার নেক্সট কি বলতে দেখো, নেক্সট আবার প্রশ্ন করছে। আচ্ছা, এখানে আর একটা ফিগার অফ স্পিচ আমরা পাচ্ছি, দেখো সেটাকে আমরা বলতে পারি, দেখো ভালো করে খেয়াল করো, এই যে আমাদের যে স্ট্যান্ডাটা আমরা পড়লাম, প্রথমের দিকে দেখো ইউ মে, তো এই যে ইউ মে রয়েছে, এটা কিন্তু সাকসেসিভ, পরপর লাইনে রিপিট হচ্ছে। তাহলে এই রিপিটেশনগুলোকে আমরা বলতে পারি হচ্ছে অ্যানাফোরা মানেটা কি? অ্যানাফোরা মানে হচ্ছে একটা স্ট্যান্ডার মধ্যে সাকসেসিভ যে লাইন থাকে, পরপর লাইনগুলোর প্রথমে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য লাইন্স যদি কোনো ওয়ার্ডস বা ফ্রেজ এর রিপিটেশন আসে, সেটাকে আমরা বলবো অ্যানাফোরা। আর ঠিক এর উল্টোটা একটা আছে তোমার হচ্ছে রিফ্রেইন মানে কি? রিফ্রেইন মানে হচ্ছে প্রত্যেকটা স্ট্যান্ডার শেষে যদি একটা ফ্রেজ বা ওয়ার্ড যদি বারবার, প্রত্যেকটা স্ট্যান্ডার লাস্টে সেম ওয়ার্ড বা সেম ফ্রেজ আসছে, সেটাকে আমরা বলবো রিফ্রেইন। সেটাও আমরা পাবো। দেখো এই যে স্টিল আই রাইজ, এটা দেখো আগেরটাতেও আমরা পেয়েছিলাম, আগের স্লাইডেও আমরা পেয়েছিলাম, আগের স্লাইডে আমরা এই দেখো এখানেও আমরা পেয়েছি যে স্টিল আই রাইজ, এই যে একটা ফ্রেজ, এই যে প্রত্যেকটা স্ট্যান্ডার লাস্টে আমরা যে এই সেম ফ্রেজের রিপিটেশন পাচ্ছি, এটাকে আমরা বলি রিফ্রেইন। ঠিক আছে? আর একটা প্যাসেজের মধ্যে
একটা স্ট্যান্ডার মধ্যে লাইনের প্রথমের দিকে যদি আমরা কোনো ফ্রেজ বা কোনো ওয়ার্ডের রিপিটেশন পাই সেটাকে আমরা বলবো অ্যানাফোরা। অ্যানাফোরা স্পেলিংটা কি? অ্যানাফোরা, ANAPHORA। তোমাদেরকে বলে দিই, কারণ লাস্টে বললে তোমরা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে? তো অ্যানাফোরা রিফ্রেনের বিষয়টা বলে দিলাম। তাহলে দেখো রিফ্রেন এই যে স্টিল আই রাইজ, এই যে আবার আসলো, প্রথমে আমরা একবার পেয়েছিলাম, আবার পাচ্ছি, আবার পাবো, অনেকবার পাবো, ক্লিয়ার? তো এগুলোকে আমরা রিফ্রেন বলবো, আর অ্যানাফোরা হচ্ছে এটা। নেক্সট স্লাইডে কি বলছে আমরা চলে যাবো। নেক্সট কি বলছে দেখে নাও, বলছে ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ। এবার বলছে দেখো এখানে এবার শরীরকে তুলে ধরেছে যে কবি, সে নিজের যে শরীরের যে সৌন্দর্য, যে আগে কি করা হতো দেখো, সব দিক থেকে এই সমস্ত ব্ল্যাক পিপলদেরকে, ব্ল্যাক মানুষজনদেরকে, বিশেষ করে ব্ল্যাক নারীদেরকে, কালো নারীদেরকে, মেয়েদেরকে কি করতো, দাবিয়ে রাখা হতো যে তোরা কালো, তোদের শারীরিক কোনো সৌন্দর্য নেই, সব কিছুই কালো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের কালো, তোমরা হচ্ছে ছোট, তোমাদের ঘৃণ্য, নিচু, তোমাদের কোনো দামই নেই, তোমাদের শরীরের কোনো ভ্যালু নেই, ঠিক আছে? ইউ আর নট সামথিং দ্যাট ইজ কল্ড সেক্সি, ক্লিয়ার? তো আমরা সেক্সি ওয়ার্ডটা সাধারণত কাদেরকে বলে থাকি? যে মানুষজনগুলো, যে মহিলা বা যে স্ত্রী, যে পুরুষ যারা খুবই ফিজিক্যালি বিউটিফুল হয়, এবং সেই সময়কার সমাজে মানে শুধুমাত্র সাদা মানুষরাই নাকি বিউটিফুল হতো, যে কালো মানুষজনদের, কালো চামড়ার মানুষজনরা নাকি বিউটিফুল বা সেক্সি হতে পারতো না, ক্লিয়ার? তাই বলতে চেয়েছে ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, বলছে আমার এই যে শরীরের সৌন্দর্য, আমার কাছ থেকে তো মানে অ্যাকর্ডিং টু মি আই এম ভেরি বিউটিফুল, আই এম ভেরি মাচ বিউটিফুল, ক্লিয়ার? তাই বলছে আমি কোনো অংশে কম নই শারীরিক সৌন্দর্যের দিক থেকে তোমার থেকে। তাই বলছে আমার শরীরের যে সৌন্দর্য, এর ভ্যালু তো আমি জানি, সেটা নিয়েও কিন্তু আমার 100% কনফিডেন্স আছে, এবং সেই বিষয়টা তুমি সহ্য করতে পারছো না, তোমাকে আপসেট করছে, তোমাকে বিচলিত করে তুলছে। মানে আমি আমার শরীর নিয়ে যে এত অহংকার, এত কনফিডেন্স আমার, ঠিক আছে, আমি যে আনন্দ উপভোগ করছি, আমার শরীরকে আমি সেলিব্রেট করছি, শরীরের যে দ্য বিউটি অফ মাই ফিজিক, দ্য বিউটি অফ মাই বডি, আমি সেটা নিয়ে কি করছি, একটা সেলিব্রেট করছি, সেই বিষয়টা তুমি কিন্তু সহ্য করতে পারছো না। বলছে ডাজ ইট কাম, এই বিষয়টা কি আসে অ্যাজ এ সারপ্রাইজ? হ্যাঁ, তুমি তো চমকে যাচ্ছ, তুমি তো অবাক হয়ে যাচ্ছ যে একটা কালো মানুষ তার শরীর নিয়ে এতটা অহংকার বোধ করবে, এতটা গর্ব করবে, তুমি আগে কখনো ভাবোনি। এই বিষয়টা তোমাকে কি চমকে দিচ্ছে? তুমি কি চমকে যাচ্ছ না এইরকম অহংকার আর আত্মবিশ্বাস দেখে? দ্যাট আই ডান্স, যে আমি নাচ করছি, লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস, যে একটা ডায়মন্ড যতটা বিউটিফুল, তাই তো, একটা হিরে যতটা বিউটিফুল, ততটা বিউটিফুল যেন আমার শারীরিক সৌন্দর্য। তাই বলছে আমি নাচ করছি, আমি যেন নাচ করছি আনন্দে, কি কারণে? যেন আমি ডায়মন্ড পেয়েছি। ডায়মন্ডটা কোথায় রয়েছে? অ্যাট দ্য মিটিং সংযোগস্থল অফ মাই থাইস, বলছে আমার যে দুটো থাইয়ের মধ্যবর্তী স্থানে বা সংযোগস্থলে যেন ডায়মন্ড রয়েছে। মানে এখানে কবি একদম ডাইরেক্টলি বলতে চেয়েছে তার যে সেক্সুয়াল পার্ট, সেক্সুয়াল অর্গান, তার যে যৌনতা, ঠিক আছে, বা যৌন অঙ্গ, সেটা নিয়ে সে খুবই প্রাইড ফিল করছে, ঠিক আছে? তোমরা এতদিন ধরে আমাদের যৌনতাকে, আমাদের সেক্সুয়ালিটিকে, আমাদের শরীরকে দমিয়ে রেখেছো, একটা ঘৃণ্য তার মধ্যে দিয়ে রেখেছো, একটা বাজে এবং কোনো সম্মান দাওনি, আমরাও যে সৌন্দর্যের অধিকারী সেই বিষয়টা আমাদের কখনো ফিল করতে দাওনি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমরাও ইকুয়ালি বিউটিফুল, কোনো অংশেই কম নই। আমার সৌন্দর্যতা, আমার বিউটি, আমার সেক্সুয়ালিটি যেন একটা ডায়মন্ডের মতো আমার কাছে। আমার সেই অহংকার, সেই আত্মবোধ এবং সেই আত্মমর্যাদা কিন্তু নিজের শরীরকে নিয়ে আছে, ক্লিয়ার? তাহলে এখানেও কিন্তু একটা হাইপার বোল, দেখো এখানেও কিন্তু একটা ফিগার অফ স্পিচ হাইপার বোল বলা হয়। আগেও আমি মেনশন করেছি, নামটা হয়তো লিখিনি, হাইপার বোল মানে কি? এক্সাজারেট করা হয়, কোনো বিষয়কে যখন একটু বাড়িয়ে চাড়িয়ে অতিরঞ্জিত করা হয়। তাহলে নিজের এখানে ডায়মন্ড কাকে বলা হয়েছে? এখানে ডায়মন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে তার যে কবির যে ফিজিক্যাল বিউটি, সেই শারীরিক সৌন্দর্যতাকে, ঠিক আছে, সেক্সুয়ালিটিকে। ফিজিক্যাল বিউটি, BEAUTY, ফিজিক্যাল বিউটি, বা আমরা বলতে পারি সেক্সুয়ালিটি, ঠিক আছে? যৌনতা, শারীরিক সৌন্দর্য, সেক্সুয়ালিটিকে কিন্তু ডায়মন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভ্যালুয়েবল থিং। তো তাই বলতে চেয়েছে আমাকে কিন্তু তোমরা আর আমার শরীর নিয়েও কিন্তু আমাকে ছোট করতে পারবে না। আমার সেই জাগ্রত, সেই দিক থেকেও কিন্তু আমি হয়েছি, সেই জাগরণটা আমার মধ্যে এসছে, সেই বোধ, সেই বিশ্বাস, সেই কনফিডেন্সটা কিন্তু এসছে। এবার নেক্সট কি বলছে? এবং এখানে আপসেট করার কথা বলছে কেন? এই বোধটা আমার মধ্যে এসছে বলে তুমি কিন্তু বিষণ্ণতায় ভুগছো, তুমি বিচলিত হয়ে উঠছো, তুমি অবাক হয়ে যাচ্ছ, চমকে যাচ্ছ যে কী করে এটা সম্ভব হতে পারে, একটা কালো মানুষও তার শরীর নিয়ে কী করে অহংকার করতে পারে, ঠিক আছে?
তাহলে ভেবে দেখো কতটা কিন্তু অত্যাচারিত একসময় এই কালো মানুষরা কিন্তু ছিল ইউনাইটেড স্টেটসে, বুঝতে পেরেছো? তো এবার চলো, এবার আমরা নেক্সট স্লাইডে কী বলছে দেখে না, বলছে আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ শেম আই রাইজ। দেখো আবার বলছে যে বলছে আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ শেম, বলছে এই যে হিস্ট্রি, ইতিহাসে এতদিন ধরে যে আমাদেরকে লজ্জা হিসেবে দেখা হতো, যে শেম, আমরা একটা লজ্জার পাত্র ছিলাম, যে আমাদেরকে শুধুমাত্র লজ্জা বোধে আমরা আবৃত ছিলাম, আমরা ঘৃণার পাত্র ছিলাম। তাহলে তার যে কুঁড়েঘর, এই কুঁড়েঘরটা মানে কি স্লেভারি, দাসত্বের কুঁড়েঘর, লজ্জা, শেমের কুঁড়েঘর, ঘৃণার কুঁড়েঘর, ডিসক্রিমিনেশন, ভেদাভেদের কুঁড়েঘর। তো সেই জায়গা থেকে কিন্তু তার বাইরে আই রাইজ, আমি কিন্তু এখন উঠে এসেছি। আমাকে কিন্তু আর এই সমস্ত বিষয় দিয়ে কিন্তু আটকে রাখা যাবে না। আমি নিজেকে আর ঘৃণা করি না, নিজেকে, নিজের আইডেন্টিটি নিয়ে কিন্তু আমার মধ্যে কোনো লজ্জাবোধ নেই। সেই যে কুঁড়েঘর, সেই দাসত্বের স্লেভারির সেই লজ্জার কুঁড়েঘর, হীনমন্যতার কুঁড়েঘর, তার থেকে বাইরে আমি এসেছি, আমি জেগে উঠেছি, ওপরে উঠেছি, ফ্রম আ পাস্ট, একটা অতীত থেকে, দ্যাট ইজ রুটেড ইন পেইন। বলছে আমি সেই অতীত থেকে, যে অতীতটা কিন্তু রুটেড, পোতা ছিল, নিহিত ছিল যন্ত্রণার মধ্যে দিয়ে, সেই যন্ত্রণা কাতর, সেই দুর্ভোগ, সেই ব্যথা, সেই বেদনা, সেই যে পরিস্থিতি ছিল, যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যে জাতি সে কালো জাতির মানুষরা কিন্তু কাটিয়েছে, সেই জায়গা থেকে কিন্তু, সেই যন্ত্রণা কাতর পরিস্থিতি থেকে, সেই অতীত থেকে কিন্তু আমি বেরিয়ে এসেছি, উপরে উঠেছি এবং আমি জেগে উঠেছি। আই রাইজ, ক্লিয়ার? আই অ্যাম আ ব্ল্যাক ওশন, আমি এখন একটা কালো সমুদ্রের মতো। দেখো সমুদ্র কেন তুলনা করেছে, নিজেকে সমুদ্রের সঙ্গে তুলনা করেছে, নিজের শক্তিকে, নিজের কনফিডেন্সকে, নিজের হোপকে, নিজের প্রাণোচ্ছলতাকে কিন্তু এখানেও কিন্তু মেটাফর ইউজ করেছে, ঠিক আছে? ওশানও কিন্তু একটা মেটাফর, ক্লিয়ার? মেটাফর, PHOR, মেটাফর। এবং এটা কি, এটা ওশান মানে কিন্তু নিজের যে মেন্টাল স্ট্রেংথ বলছে, পাওয়ার বলছে, ঠিক আছে? স্ট্রেংথ বলতে পারি STRENGTH, ঠিক আছে? মেন্টাল স্ট্রেংথ, পাওয়ার আমরা বলতে পারি। তা বলছে আমি হলাম একটা কালো সমুদ্র, সমুদ্রের যেমন উত্তাল শক্তি, বিরাট শক্তি, সমুদ্রকে ঠেকিয়ে রাখা যায় না। সমুদ্র কী করে, লিপিং, লাফ দেয়, এবং সমুদ্র বিরাট বিস্তৃত। আমি হলাম সেই বিরাট বিস্তৃত, বিরাট শক্তি সম্পন্ন এবং কি আত্মবিশ্বাসে ভরপুর একটা সমুদ্র। এবং ব্ল্যাক কেন বলেছে? ব্ল্যাক মানে সেই ব্ল্যাক রেসকে, পুরো কালো জাতিকে বলেছে, ঠিক আছে? এবং সেই কালো জাতি এতদিন যারা হীনমন্যতায় ভুগছিল, কিন্তু এখন তাদের মধ্যে কী হয়েছে, একটা সমুদ্রের মতো কিন্তু শক্তির সঞ্চার ঘটেছে। আমি হচ্ছে ব্ল্যাক ওশান, বুঝতে পেরেছো? তাই বলছে। এবার নেক্সট কী বলছে দেখো, ওয়েলিং অ্যান্ড সোয়েলিং। ওয়েলিং মানে কিন্তু বৃদ্ধি পাওয়া। ওয়েলিংয়ের মানে যদি এক্স্যাক্ট তোমরা দেখো, ভূমি থেকে নিঃসৃত হওয়া, মানে এতটা শক্তিতে পরিপূর্ণ আমি হয়ে গেছি, আমি এখন বৃদ্ধি পাচ্ছি। মানে আমার মধ্যে যে পাওয়ার ছিল, যে স্ট্রেংথ ছিল, যে হোপ ছিল, সেগুলো যেন দিন দিন ওয়েল হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, রাইজ হচ্ছে। সোয়েলিং মানে স্ফীত হচ্ছে, মানে আরও ব্রড হচ্ছে, বুঝতে পারছি, আরও বিস্তার লাভ করছে। এবং আই বিয়ার ইন দ্য টাইড, এবং আমি বহন করে যাচ্ছি এই সমস্ত কিছুকে। এই যে আমার মধ্যে শক্তি, আমার মধ্যে সেলফ কনফিডেন্স, আমার মধ্যে যে রেজিলিয়েন্স, আমার যে মেন্টাল স্ট্রেংথ, মেন্টাল পাওয়ার, সেই সমস্ত কিছুকে কিন্তু আমি বয়ে চলেছি এই স্রোতে। মানে স্রোত বলতে যে দ্য টাইড অফ স্ট্রেংথ, দ্য টাইড অফ মেন্টাল পাওয়ার, দ্য টাইড অফ সেলফ কনফিডেন্স, বুঝতে, সেলফ এস্টিম, এই স্রোতের কিন্তু আমি এই সমস্ত কিছুকে বহন করে চলেছি। মানে কবি এখানে বলতে চেয়েছে একদম ক্লিয়ার একটা মেসেজ, যে আমি পুরোপুরি বাইরে চলে এসেছি আমার অতীত থেকে, অতীতের যে যন্ত্রণা কাতর যে অতীত, সেখান থেকে আমি বেরিয়ে এসেছি। এখন আমার মধ্যে শুধুমাত্র কনফিডেন্স, সেলফ ওর্থ, আমার যে আইডেন্টিটি, তার প্রতি যে আমার ভ্যালুতে পরিপূর্ণ, আমি এখন বিশাল বড় হয়ে গেছি। বিশাল বড় মানে কি, মানে নিজের বিশ্বাসের দিক থেকে, নিজের প্রতি নিজের ভ্যালুর দিক থেকে আমি এখন বিরাট, আমাকে কেউ আর দমিয়ে রাখতে পারবে না। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরার। মানে কি, আমি পেছনে রেখে এসেছি এই যে রাত, যে আতঙ্কের রাতগুলো, মানে যে অত্যাচারিত দিনের পর দিন হয়েছি, সেই রাতগুলোকে আমি পিছনে ফেলে এসেছি। এবং যে ভয়, যে আমি পারবো না, আমি অন্যদের সমান হতে পারবো না, আমার যে নিজের মধ্যে কোনো ক্ষমতা নেই, এই যে ভয়, অন্যদের থেকে আমি ছোট, সেই ভয় যুক্ত, ভয়ে ভরা রাত্রিকে, সেই সময়কে, সেই অতীতকে কিন্তু আমি পেছনে ফেলে এসেছি, ঠিক আছে? আমাকে আর কেউ তার মধ্যে সেই অন্ধকার, আতঙ্ক বা ভয়ে ভরা রাত্রির মধ্যে আমাকে প্রবেশ করাতে কেউ পারবে না। আমি সেখান থেকে রাইজ, জেগে উঠেছি ইনটু আ ডে ব্রেক, এবং আমি যেন একটা দিনের মধ্যে, একটা নতুন জাগরণের মধ্যে প্রবেশ করেছি। দ্যাট ইজ ওয়ান্ড্রাসলি ক্লিয়ার আই রাইজ। এবং যে সকালটা, যে দিবাটা,
যেন একদম চমৎকারভাবে পরিষ্কার, যার মধ্যে শুধুমাত্র হোপ রয়েছে, আশা রয়েছে, যে জেগে ওঠার আশা, নিজের প্রতি নিজের বিশ্বাস, নিজের প্রতি নিজের যে ভ্যালু, যে আত্মবোধ, আত্মবিশ্বাস, নিজের প্রতি সম্মান, নিজের শরীরকে ভালোবাসা, নিজের শরীরকে নিয়ে যে গর্ববোধ, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি জেগে উঠেছি এবং এই বিষয়টা আমার কাছে এখন পুরোপুরি পরিষ্কার, ক্লিয়ার। আমাকে কেউ আর দমন করে রাখতে পারবে না, এটা পুরোপুরি ক্লিয়ারলি কিন্তু কবি বলে দিল। এইবার যদি আমরা লাস্ট প্যাসেজে চলে যাই, হ্যাঁ এটাই হচ্ছে লাস্ট, তারপরে আমরা ফিগার অফ স্পিচে চলে যাব। লাস্ট কি বলছে দেখে নাও। লাস্ট কবি বলতে চেয়েছে যে ব্রিঙ্গিং দ্য গিফটস, এবং আমি বয়ে আনছি গিফটসগুলোকে। এখানে গিফটস মানে কি বলতে চেয়েছে, এটাও কিন্তু একটা মেটাফর। গিফটস বলতে দ্যাট মাই অ্যানচেস্টার্স গেভ, মানে আমার যে পূর্বপুরুষরা যে গিফটসটা আমাকে দিয়েছিল সেই গিফটসটা আমি নিয়ে আসছি। এখানে গিফটস মানে কিন্তু বলতে চেয়েছে তার যে আইডেন্টিটি, ঠিক আছে, আইডেন্টিটি, তাদের যে কালো হওয়ার যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি আমরা বলতে পারি যে হোপ, একটা আশা আমার যে পূর্বপুরুষদের মধ্যে জেগে উঠেছিল, যে ইকুয়াল হওয়ার, অন্যদের সমতুল্য হওয়ার যে আশা, সেই আশা আমার মধ্যে বপন করেছিল, সেই আশার গিফট নিয়ে, বুঝতে পেরেছো? সেই সেলফ ইম্পর্টেন্সের যে আশা ছিল, নিজেকেও সমান ভাবার যে গিফট, সেই গিফটগুলোকে নিয়ে, যেগুলো আমার পূর্বপুরুষ দিয়েছিল, সেটা নিয়ে কিন্তু আমি এখন জেগে উঠেছি। আই অ্যাম দ্য ড্রিম, আমি হলাম স্বপ্ন। কাদের স্বপ্ন? আমার পূর্বপুরুষরা স্বপ্ন দেখেছিল যে বেড়ে উঠবে, জেগে উঠবে, এই অপমান থেকে, এই অত্যাচার থেকে একদিন মুক্তি পাবে, সকলের সমান মূল্যবোধ পাবে, সমাজে তাদের একটা নতুন পরিচিতি হবে। সেই যে স্বপ্ন, সেই স্বপ্ন হলাম আমি, মানে আমার পূর্বপুরুষদের স্বপ্ন হলাম আমি। অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, এবং সমস্ত যে দাসত্বের যে ইতিহাস, যে মানুষরা, যে আমাদের যে জাতির মানুষেরা এতদিন ধরে চাকর ছিল, সেই সমস্ত চাকর জাতির আশা হলাম আমি। তাদের সকলের আশা ছিল একসময় তারা উঁচু হয়ে উঠবে, জেগে উঠবে, অন্যদের সমান সম্মান পাবে। সেই যে আশা, সেই আশার কিন্তু বাহক হলাম আমি। আমি জেগে উঠেছি, আমি জেগে উঠেছি, আমি জেগে উঠেছি। ক্লিয়ার? সুন্দর করে কিন্তু কবিতাটা আমরা পড়লাম। কোথাও কোনো প্রবলেম, আমি প্রথমেই বলেছি কোনো প্রবলেম থাকবে না, তবুও কারো কোথাও প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে বলতে পারো। আর কারো কোনো প্রবলেম থাকলে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে তোমরা কিন্তু একদম প্রথমে, ক্লাসের প্রথমে, এবং আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, এবার সরাসরি আমরা ফিগার অফ স্পিচে চলে যাবো। কী কী ফিগার অফ স্পিচ পাই প্রত্যেক দিন আমরা মেনশন করি। সিমিলি কাকে বলে? সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ। সিমিলি হলো একটা ফিগার অফ স্পিচ, ঠিক আছে, যেটা দ্যাট কম্পেয়ার্স টু ডিফারেন্ট থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ। বলছে লাইক অর অ্যাজ ব্যবহার করে দুটো ভিন্ন ধর্মী জিনিসের মধ্যে একটা কম্প্যারিজন করা হয়, সেটাকে, সেই কম্প্যারিজনকে আমরা সিমিলি বলি। যেমন ধরো এক্সাম্পলে যদি আমরা দেখি, বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ। বলছে এই যে ধুলোর মতো কিন্তু আমি জেগে উঠবো। তাহলে এখানে ডাস্টকে দেখো লাইক দিয়ে তুলনা করা হয়েছে। তাহলে ডাস্টকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? আমি বলেছিলাম যে রেজিলিয়েন্স, নিজের মধ্যে যে আত্মবিশ্বাস, প্রাণোচ্ছলতা, তাহলে সেই প্রাণোচ্ছলতাকে কিন্তু ধুলোর সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, নিজের প্রতি নিজের যে বিশ্বাস, সেলফ বিলিভ, সেটাকে কেউ দমিয়ে রাখতে পারবে না, সে উঠবে। তাহলে ডাস্টের সঙ্গে রেজিলিয়েন্সের তুলনা করা হয়েছে। আবার দেখো আমরা পেয়েছি জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস। তাহলে এখানে সূর্য এবং আমরা পেয়েছি চাঁদ। সূর্য এবং চাঁদকে যেমন ঠেকিয়ে রাখা যায় না, আনস্টপেবল পাওয়ার, আনস্টপেবল ফোর্স অফ নেচার। তাহলে সূর্য এবং চাঁদকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? যে যাদেরকে ঠেকিয়ে থামিয়ে রাখা যায় না, এরকম একটা প্রকৃতির ক্ষমতার সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, এখানে লাইক ইউজ করেছি, মানে এটাও সিমিলি। অলরাইট, নেক্সট কি বলছে দেখো, মেটাফোর আমরা কাকে বলতে পারি? মেটাফোর মানে হচ্ছে সিমিলির মতনই দুটো ভিন্নধর্মী জিনিসের মধ্যে একটা তুলনা থাকবে, কিন্তু লাইক বা অ্যাজ এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করবো না। ঠিক আছে, এখানে বলে দিচ্ছে দেখো, মেটাফোর ইজ আ ডাইরেক্ট কম্প্যারিজন বিটুইন টু আনলাইক থিংস সাজেস্টিং দে আর দ্য সেম টু হাইলাইট আ শেয়ার্ড ট্রেড। তো এই বললাম লাইক বা অ্যাজ থাকবে না, কিন্তু দুটো ভিন্নধর্মী জিনিসের মধ্যে তুলনা থাকবে যেন তারা একই রকম। নেক্সট কি বলতে দেখো, এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। আই অ্যাম এ ব্ল্যাক ওশান লিপিং অ্যান্ড হোয়াইট। তাহলে এখানে বলতে চেয়েছে এই যে ব্ল্যাক ওশান, তাহলে ব্ল্যাক ওশান, তাহলে এই ব্ল্যাক ওশানের সঙ্গে কী বোঝাতে চেয়েছে? বললাম কবি নিজেকে ব্ল্যাক ওশানের সঙ্গে তুলনা করেছে, এবং নিজেকে মানে কি? নিজের ভেতরকার যে শক্তি এবং যে ডেপথনেস, তার যে স্ট্রেংথ, শক্তি, সেলফ পাওয়ার, সেলফ বিলিফ, এইগুলোকে একটা সমুদ্রের সঙ্গে তুলনা করেছে, ব্ল্যাক ওশান, যাকে আর থামিয়ে রাখা যাবে না। ক্লিয়ার? তাহলে মেটাফোর লাইক অ্যাজ নেই। ইউ মে শুট মি লাইক ওয়ার্ডস। তাহলে দেখো এখানে বলেছিলাম এই যে ওয়ার্ডস আমি পড়তে বলেছিলাম, শব্দকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? একটা উইপনের সঙ্গে তুলনা করা হয়েছে, বুলেটের সঙ্গে, গুলির সঙ্গে।
তাহলে এখানেও কিন্তু লাইক বা অ্যাজ নেই, তাহলে এই তুলনাটাকেও ভিন্ন ধর্মীয় তুলনা, দুটো জিনিসের মধ্যে, এটাকেও কিন্তু আমরা মেটাফর বলবো। ক্লিয়ার? নেক্সট বলেছে কি দেখো, পার্সনিফিকেশন আমরা অনেকবার বলেছি, মানে পার্সনিফিকেশন হলো কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট, ঠিক আছে, কোনো হিউম্যান কোয়ালিটিস, অ্যাকশন বা ইমোশন, এটাকে মানে কোনো মানুষের যে কোয়ালিটি, মানুষের যে কাজ বা ইমোশন, সেটাকে যদি কোনো নন হিউম্যান থিংস বা ইনঅ্যানিমেট অবজেক্ট, প্রাণহীন বস্তুকে যদি বা ন্যাচারাল কোনো ফেনোমেনা তাকে আমরা দিয়ে দিই, তখন সেটাকে পার্সনিফিকেশন বলি। কি বলছে একবার দেখে নাও, পার্সনিফিকেশন ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ, পার্সনিফিকেশন হলো একটা ফিগার অফ স্পিচ যার মধ্যে নন হিউম্যান থিংস, যারা মানুষ নয়, তাদেরকে দেওয়া হয় আর গিভেন হিউম্যান কোয়ালিটিস, মানুষের গুণ, অ্যাকশন, কাজ বা ইমোশন, আবেগ দেওয়া হয়, তাকে আমরা সেই তুলনাটাকে আমরা কিন্তু পার্সনিফিকেশন বলি। যেমন ধরো এখানে কি বলছে, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ। দেখো এখানে স্যাসিনেস, তো এখানে স্যাসিনেস মানে কি বলতে চেয়েছে, বলেছিলাম তোমাদেরকে আত্মবিশ্বাস, তাই তো? তাহলে স্যাসিনেস মানে হচ্ছে আত্মবিশ্বাস, তাই তো? তাহলে এই আত্মবিশ্বাসটাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছে, এই যে কনফিডেন্স, সেলফ কনফিডেন্সের সঙ্গে তুলনা করেছে, এবং স্যাসিনেসটা আপসেট করছে, কাউকে আপসেট করা, বিচলিত করা, এটা মানুষের কাজ। তাহলে স্যাসিনেস যেন কাউকে আপসেট করছে, তাহলে স্যাসিনেসকে মানুষের একটা ট্রেইট, একটা গুণ দেওয়া হচ্ছে, তাহলে এই বিষয়টাকে আমরা কিন্তু বলবো হচ্ছে পার্সনিফিকেশন। ক্লিয়ার? সুন্দর করে। এবার কিন্তু আমরা নেক্সট চলে যাব। রেপিটেশন কি বলছে, রিপিটেশন মানে কি, রিপিটেশন দেখো এই যে বারবার কোনো একটা ফ্রেজ, রিপিটেশন মানে পুনরাবৃত্তি, ইজ আ লিটারারি ডিভাইস অ্যান্ড ফিগার অফ স্পিচ ইন হুইচ ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড লাইন্স আর রিপিটেড টু ক্রিয়েট এমফ্যাসিস, রিদিম অ্যান্ড মিনিং। মানে যে কোনো জায়গায় যদি রিপিটেড, কোনো বিগিনিংয়ে বা লাস্টে এরকম বলেনি, যে পরপর যদি রিপিট হয় কোনো ওয়ার্ড বা কোনো ফ্রেজ, সেটাকে আমরা রিপিটেশন বলবো। যেমন আই রাইজ, বারবার আমরা দেখেছি কবিতার মধ্যে এটা এসেছে, বারবার রিপিট হয়েছে, এটাকে আমরা রিপিটেশন বলবো, পুনরাবৃত্তি বলবো। নেক্সট কি বলছে, রেটোরিক্যাল কোয়েশ্চেন, তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি যে এই যে ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ, এই যে একটা প্রশ্ন বলছে, আর রিটোরিক্যাল কোয়েশ্চেন ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ আ কোয়েশ্চেন ইজ আস্কড, একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়, কবি নিজেই জিজ্ঞেস করে, নট টু গেট অ্যান অ্যাকচুয়াল আনসার, যার আনসার কবি চায় না, ঠিক আছে, বাট টু এমফাসাইজ আ পয়েন্ট অর প্রভোক থট, মানে একটা চিন্তাকে জাগিয়ে তুলতে চায়, একটা পয়েন্টকে জোরালো করতে চায় কবি কোশ্চেনের মধ্যে দিয়ে, আনসার কারোর কাছ থেকে চায় না। তাহলে এই ধরনের প্রশ্নকে আমরা কি বলবো, রেটোরিক্যাল কোয়েশ্চেন, আমি অনেকবার বলেছি তোমাদেরকে। এবার কি বলতে থাকো, অ্যালিটারেশন মানে কি, অ্যালিটারেশন হলো একটা কনসোন্যান্ট সাউন্ডস অ্যাট দ্য বিগিনিং অফ সাকসেসিভ ওয়ার্ডস বলতে পারি। কি বলছে একবার দেখে নাও ডিটেলসে, অনেকবার বলেছি। অ্যালিটারেশন ইজ আ ফিগার অফ স্পিচ and sound device where the same consonant sound, বলছে consonant sound is repeat করা হবে at the beginning of nearby words, একটা লাইনের মধ্যে পরপর পাশাপাশি শব্দের মধ্যে যদি কোনো কনসোন্যান্ট সাউন্ডকে যদি বারবার রিপিট হতে দেখা যায়, সেটাকে আমরা বলবো অ্যালিটারেশন। যেমন ধরো এই যে হার্টস অফ হিস্ট্রি, তাহলে এই যে এইচ আর এইচ এর যে সাউন্ড, সেটাকে আমরা কি বলবো, এটাকে বলবো অ্যালিটারেশন, কনসোন্যান্ট সাউন্ড এট দ্য বিগিনিং অফ দ্য সাকসেসিভ ওয়ার্ডস। ক্লিয়ার? তাহলে এই যে গেল। এবার নেক্সট কী বলতে থাকো, পরেরটা ওয়েলিং অ্যান্ড সোয়েলিং, এই যে ডাব্লু আর হচ্ছে পরে ডাব্লু, এই যে ডাব্লু আর ডাব্লু, ওয়েলিং সোয়েলিং। ক্লিয়ার? তো এর মধ্যে আমরা ডাব্লু সাউন্ড পাচ্ছি, তো এই কনসোন্যান্ট সাউন্ডকে আমরা কি বলবো, আমরা বলবো অ্যালিটারেশন। অলরাইট, নেক্সট বলছে সিম্বল। তো সিম্বল মানে কি, সিম্বল মানে তোমাদেরকে বলেছি, মানে একটা ওয়ার্ড লিটারালি একরকম বলছে কিন্তু ইনার মিনিং আর আলাদা। ক্লিয়ার? অন্য কিছু হাইলাইট করতে চাইছে ভেতরে, বা কোনো কিছুকে বুঝিয়ে সেই ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করেছি, সেটাকে আমরা সিম্বল বলি। কবিতার মধ্যে আমরা প্রচুর সিম্বল পেয়েছি। বলছে সিম্বলিজম ইজ আ লিটারারি ডিভাইস, এটা একটা লিটারারি ডিভাইস ইন হুইচ, যার মধ্যে অবজেক্টস, অ্যাকশনস আর ফ্রেজেস রিপ্রেজেন্ট, কোনো একটা অবজেক্ট, বস্তু বা কোনো একটা কাজ বা কোনো একটা ফ্রেজ রিপ্রেজেন্ট করে, তুলে ধরে ডিপার মিনিং, আরও গভীর অর্থ তুলে ধরে, অর অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস, বা কোনো বিমূর্ত কোনো ধারণা তুলে ধরে, বিয়ন্ড দেয়ার লিটারাল মিনিং। বললাম ওই যে আক্ষরিক অর্থের পেছনে যদি অন্য কোনো মিনিং, কোনো একটা শব্দ বা কোনো একটা ফ্রেজ তুলে ধরে। যেমন ধরো ডাস্ট, এখানে ডাস্টকে কি বলতে চেয়েছে, ডাস্ট মানে ধুলো, তাই তো? তাহলে ধুলোকে এখানে সিম্বলাইজ করছে কি, এই যে রেজিলিয়েন্স অ্যান্ড পারসিস্টেন্স, মানে আমার যে এই যে প্রাণোচ্ছলতা, এটা নিয়ে কিন্তু আমি ধুলোর মতন উঠবো। অ্যাকচুয়ালি ধুলোকে বললাম ওই যে মেটাফোর তুলনা করেছে, তাহলে মেটাফোর হবে, আবার এটা একই রকমই তুলনা করছে মানে মেটাফোর, আবার কার সঙ্গে অ্যাজ এ সিম্বল, রেজিলিয়েন্সের একটা সিম্বল, পারসিস্টেন্স একভাবে লেগে থাকার একটা সিম্বল হিসেবে ইউজ করা হয়েছে। তো এরকম তোমরা প্রত্যেকটা বাবা সান মুনকেও কিন্তু আমরা ব্যবহার হতে দেখতে পাই, যে সান এবং মুনকে কিসের সিম্বল হিসেবে ইউজ করা হয়েছে, সান এবং মুনকে, এটাকে মেটাফর সিম্বল দুটোই বলতে পারবে, যে আনস্টপেবল ফোর্স, মানে যাকে ঠেকিয়ে রাখা যায় না,
ঠিক আছে, আনস্টপেবল ফোর্সটা সিম্বলাইজ করছে সান এবং মুন। নেক্সট রিফ্রেন, যেটা আমি তোমাদেরকে বলেছি, রিফ্রেন মানে কি, দেখো যে এ রিফ্রেন ইজ আ রিপিটেড লাইন, একটা বারংবার রিপিট হওয়া একটা লাইন অর গ্রুপ অফ লাইন্স ইন আ পোয়েম, কবিতায় অর সং, ইউজুয়ালি অ্যাট দ্য এন্ড অফ আ স্ট্যান্ডা, একটা স্ট্যান্ডার শেষে একটা ওয়ার্ড বা একটা লাইন্স, গ্রুপ অফ লাইন্স যদি, বা একটা লাইন বা গ্রুপ অফ লাইন যদি বারবার রিপিট হয়, সেটাকে আমরা কি বলবো, রিফ্রেন বলবো, মানে প্রত্যেকটা স্ট্যান্ডার শেষে। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো, স্টিল আই উইল রাইজ, এটা কিন্তু আমরা অনেকবার রিপিট হতে দেখেছি স্ট্যান্ডার শেষে, মানে মনে রাখবে কিন্তু রিফ্রেন অ্যানাফোরা দুটো আলাদা, তাহলে এটাকে আমরা রিফ্রেন বলবো। ক্লিয়ার? ওকে, তাহলে আর হাইপারবোল আমি অনেকবার বলেছি কবিতা পড়তে গিয়ে, যে কোনো জিনিসকে বাড়িয়ে চাড়িয়ে বলা, যেমনটা তেমনটাকে একদম সরাসরি না বলে আর একটু বাড়িয়ে চাড়িয়ে জোরালো করার জন্যে বলা। যেমন দেখো, এই যে বলেছে, আমি অনেকবার মেনশন করেছি, আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স, এই যে গোল্ড মাইন্স, সোনার খনি যেন আমি পেয়ে গেছি, যেটাকে আমি আমার বাড়ির পেছনে দিকে খুঁজছি, মানে আমার নিজের মনের মধ্যে গোল্ড মাইন্সটাকে আমি কি বলতে চেয়েছিলাম, গোল্ড মাইন্স মানে সেলফ, যে ওর্থ, মূল্যবোধ, যে ভ্যালু, সেই ভ্যালুটাকে তুলনা করা হয়েছে, এবং সেটাকে ভ্যালু না বলে আরও বাড়িয়ে চাড়িয়ে বললো যে বিরাট একটা সোনার খনি পেয়েছি। তাহলে এই যে কোনো বিষয়কে বাড়িয়ে চাড়িয়ে বলার যে বিষয়টা, সেটাকে আমরা হাইপারবোল বলি। নেক্সট কি বলতে থাকো, নেক্সট বলছে অ্যানাফোরা। তো অ্যানাফোরা আমি তোমাদেরকে বলেছি যে অ্যানাফোরা মানে কি, অ্যানাফোরা ইজ আ ফিগার অফ স্পিচ, একটা ফিগার অফ স্পিচ অ্যান্ড রেটোরিক্যাল ডিভাইস ইন হুইচ, যার মধ্যে দিয়ে এই রেটোরিক্যাল ডিভাইস দিয়ে দ্য সেম ওয়ার্ড অর ফ্রেজ ইজ রিপিটেড অ্যাট দ্য বিগিনিং অফ সাকসেসিভ লাইন্স। হ্যাঁ, তাহলে বলছে, মনে করো পরপর আমি একটা স্ট্যান্ডার মধ্যেই পরপর একটা দুটো তিনটে চারটে লাইন, পরপর লাইন রয়েছে চারটে পাঁচটা, তো সেই প্রত্যেকটা লাইনের প্রথমের দিকে অ্যাট দ্য বিগিনিং অফ সাকসেসিভ লাইন বলেছে, কিন্তু মাথায় রাখবে বিগিনিং। ঠিক আছে, আর আগেরটা যেটা পেলাম রিফ্রেন, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার শেষে একটা লাইন বা গ্রুপ অফ লাইন্স বারবার রিপিট হলো, সেটাকে বলবো রিফ্রেন। আর এখানে অ্যানাফোরা বলছে একটাই স্ট্যান্ডার মধ্যে যে কটা লাইন আছে, তার বেশিরভাগ লাইনের মধ্যে যদি একটা কোনো ওয়ার্ড বা ফ্রেজ বারবার রিপিট হয়, সেটাকে আমরা বলবো অ্যানাফোরা। যেমন দেখো, ইউ মে অনেকবার পেয়েছি আমরা, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট। ক্লিয়ার? তাহলে এই ইউমেটাকে আমরা বলবো কি, এই ইউমেটাকে আমরা বলবো অ্যানাফোরা। অলরাইট, গুলিয়ে কেউ ফেলবে না, আর বেশি নেই আমাদের, আয়রনি আর অ্যাসোনেন্স দিয়ে শুরু করে দেবো, শেষ করে দেবো। আয়রনি কি বলছে দেখো, আয়রনি মানে কি বলেছি তোমাদেরকে, যে ভেতরে একটা মিনিং থাকবে, প্রকাশ করবে। আয়রনি ইজ আ ফিগার অফ স্পিচ, একটা ফিগার অফ স্পিচ ইন হুইচ, যার মধ্যে দিয়ে দ্য ইন্টেন্ডেড মিনিং ইজ অপোজিট, মানে কবি তার মধ্যে দিয়ে যে মিনিংটা বোঝাতে চেয়েছে সেটা কিন্তু অপোজিট টু দ্য লিটারাল মিনিং, or where there is a contrast between expectations and reality এবং এক্সপেকটেশনের মধ্যে ডিফারেন্স থাকে। মানে একটা ফ্রেজ বা একটা লাইন, সেই লাইনের মনে করো লাইন বললাম, একটা লাইনের মধ্যে দিয়ে কবি ওপরে যেটা মনে হচ্ছে কিন্তু অন্তর্নিহিত অন্য একটা মিনিং বোঝাতে চেয়েছে, এটাকে আমরা আইরনি বলি। ঠিক আছে, যেমন ধরো আমরা যদি পড়ি যে ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, বলছে আমার যে স্যাসিনেস, কনফিডেন্স, সেই কনফিডেন্স কি তোমাকে আপসেট করছে, বিচলিত করছে? এবং এটা কিন্তু আক্ষরিক যে আমার কনফিডেন্স দেখে কেউ একটু কষ্ট পাচ্ছে, কিন্তু বিষয়টা কী বলতে চেয়েছে, যে এতদিন ধরে যে তোমরা আমাকে অত্যাচার করে এসছো, তোমাদের কিন্তু এটা একটা তোমাদের জন্য রক্তে মিশে গেছিলো, যে কালো মানুষজনদেরকে আমরা সাপ্রেস করব, ওরা দমিত হওয়ার জন্যই তৈরি হয়েছে। তাহলে আমি যেই আত্মবিশ্বাস দেখালাম, সেই আত্মবিশ্বাসটা তোমার মধ্যে কি আনছে, ইনসিকিউরিটি আনছে, তুমি কিন্তু আর নিরাপদে থাকতে পারছো না, তোমার একটা কষ্ট হচ্ছে। তাহলে এই বিষয়টা পুরো ওই চিত্রটা কিন্তু তুলে ধরতে চাইছে, তাহলে এটাকে আমরা আইরনি বলবো। ক্লিয়ার? আর অ্যাসোনেন্স, আচ্ছা অ্যাসোনেন্স রয়েছে, ইমেজারি রয়েছে, আচ্ছা এখানেই শেষ। ওকে, অ্যাসোনেন্স মানে কি, যেমন অ্যালিটারেশনে আমরা কি পেলাম, অ্যালিটারেশনে আমরা কিন্তু কনসোন্যান্ট সাউন্ড পেয়েছি, যে প্রত্যেকটা লাইনের মধ্যে যদি পরপর ক্লোজেস্ট বা নিয়ারেস্ট যে ওয়ার্ডস, তার মধ্যে যদি কনসোন্যান্ট সাউন্ডের মিল থাকে, তাকে আমরা বলবো অ্যালিটারেশন, রিপিটেশন থাকে। আর এখানে কি বলছে, অ্যাসোনেন্স ইজ আ সাউন্ড ডিভাইস অ্যান্ড ফিগার অফ স্পিচ ইন হুইচ ভাওয়েল সাউন্ডস আর রিপিটেড। আমরা অ্যালিটারেশনে পেয়েছিলাম কনসোন্যান্ট সাউন্ডস রিপিট হয়, পুনরাবৃত্তি হয় ইন দ্য নিয়ার বাই ওয়ার্ডস, আর অ্যাসোনেন্সে বলছে ভাওয়েল সাউন্ড রিপিটেড হবে। ঠিক আছে, কি বলছে দেখো, হ্যাঁ বলছে ওয়েলিং অ্যান্ড সোয়েলিং। দেখো ওয়েলিং অ্যান্ড সোয়েলিংয়ের মধ্যে এখানে ভাওয়েল সাউন্ড, এই যে ই, এখানে আই, সোয়েলিংয়ে দেখো এই যে ই, এখানে আই, তাহলে এই যে ভাওয়েল সাউন্ডের মধ্যে যে রিপিটেশন আসছে, ওয়েলিংয়ের মধ্যে ই আর আই, লিং ই আর আই, এটাকেই আমরা বলবো কিন্তু অ্যাসোনেন্স। তাহলে অ্যাসোনেন্স মানে হচ্ছে ভাওয়েল সাউন্ডের রিপিটেশন, আর অ্যালিটারেশন মানে কনসোন্যান্ট সাউন্ডের কিন্তু রিপিটেশন। ঠিক আছে, এখানে ই আর আই এর রিপিটেশন পেয়েছি। ওকে, এটাকে বলবো অ্যাসোনেন্স। নেক্সট, ইমেজারি নিয়ে আমাদের বলার বেশি কিছু নেই। ইমেজারি মানেই আমরা জানি যে কবি একটা বর্ণনার মধ্যে দিয়ে একটা ফ্রেজ
বা একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে যদি তোমার চোখের সামনে কোনো একটা চিত্র তুলে ধরে, চিত্রগুলো দৃশ্য সংক্রান্ত হতে পারে, সাউন্ড সংক্রান্ত হতে পারে, স্পর্শ সংক্রান্ত হতে পারে, স্বাদ সংক্রান্ত হতে পারে, স্মেল মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়ের কোনো একটা ইন্দ্রিয়ের যদি একটা ইন্দ্রিয়কে অ্যাপিল করে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, সেটাকে আমরা বলবো কিন্তু ইমেজারি। বলছে ইমেজারি ইজ আ লিটারারি ডিভাইস ওয়্যার দ্য পোয়েট ইউজেস ভিভিড অ্যান্ড ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ, একদম পরিষ্কার বর্ণনামূলক একটা ভাষা ব্যবহার করবে, দ্যাট অ্যাপিলস টু দ্য সেন্সেস, আমাদের যে সেন্স, কিসের সেন্স, এই যে আলোর প্রতি সাইট, আলো নয় মানে দেখা, দৃষ্টি সংক্রান্ত আমাদের মধ্যে যে ইন্দ্রিয়, ঠিক আছে, সেন্স, শব্দ সংক্রান্ত, স্পর্শ সংক্রান্ত, স্বাদ এবং গন্ধ সংক্রান্ত যদি কোনো চিত্র আমাদের তুলে ধরে, মানে কি, মানে তার বর্ণনার মধ্যে দিয়ে এমন একটা জিনিস আমাদেরকে বলছে যেন চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, আমরা যেন শুনতে পাচ্ছি, আমরা যেন ঘ্রাণ নিতে পাচ্ছি, আমরা যেন স্বাদ গ্রহণ করতে পারছি, ঠিক আছে, এরকম কোনো চিত্র যদি আমাদের সামনে উঠে আসে সেটাকে আমরা বলবো ইমেজারি। যেমন ধরো, আই অ্যাম এ ব্ল্যাক ওশান লিপিং অ্যান্ড ওয়াইড, এই লাইনটার মধ্যে দিয়ে কবি বলতে চেয়েছে আমি একটা কালো সমুদ্র। যখনই কালো সমুদ্র বললো, তোমার চোখের সামনে কিন্তু একদম পুরো সমুদ্রটা চকচকে জল পরিষ্কার ফুটে উঠলো। এই বর্ণনাটাকে আমরা কিসের মধ্যে ধরবো, যে এই যে এটাকে বলবো হচ্ছে এই যে ভিজুয়াল ইমেজারি, ঠিক আছে। তো দৃশ্য সংক্রান্ত একটা কিন্তু ইমেজারি তুলে ধরেছে, চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়টা। তাহলে আমি আবারও বলছি, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কোথাও কোনো প্রবলেম থাকলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানাতে পারো, বা ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে কিন্তু জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো। ওকে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নেক্সট ক্লাসে।